আচ্ছা, আমি এটা আরেকবার দেখাই, কারণ এর আগে হচ্ছে স্ক্রিন রেকর্ড ছিল না। তো তো কোনো ফাইলকে যদি আমরা হচ্ছে জিপ আনজিপ করতে চাই, তাহলে হচ্ছে ওই ফাইলটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের রাইট বাটনটা চাপবো। মাউসের রাইট বাটন থেকে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে সেন্ড টু নামের একটা অপশন আছে। এই সেন্ড টু অপশন থেকে এখানে কম্প্রেস জিপ ফোল্ডার যে আছে এটার মধ্যে ক্লিক করব। অর্থাৎ সেন্ড টু থেকে এখানে এটা খুঁজে পাবো। এটাতে একটা ক্লিক দিলাম। তো একই নামে যে এমএস ওয়ার্ড ক্লাস যে লেখাটা আছে, একই নামের মতো এটা চলে আসছে না? তো এটা কিন্তু আমার হচ্ছে সিলেক্ট করা আছে। আমি চাইলে এটাকে এই নামেও রাখতে পারি, আবার না চাইলেও কিন্তু আমি আমার মতো করে একটা নাম দিতে পারি। তো এখান থেকে কিবোর্ডে ব্যাক স্পেসটা চাপলে কী হয়, এই নামটা চলে যাবে এখান থেকে। তখন আমি আমার মতো করে লিখতে পারবো এটাকে। তো আমি চাচ্ছি যে এটা আমার নামের যেটা আছে এমএস ওয়ার্ড যে ক্লাস লেখাটা আছে এটাই থেকে যাবে। তো সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে ইন্টারটা চাপ দিব একটা। তাহলে কী হলো, আমার একই নামে সেভ হয়ে গেল না এটা? এই যে এমএস ওয়ার্ড ক্লাস দিয়ে এই যে এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, রিফ্রেশ করলাম, কারণ এখান থেকে অনেক সময় যে নামটা যে আসলো না। এই যে আমি আরেকবার দেখে এটাকে, এই যে রিনেম করলাম, এটাকে রিনেম করলাম, করার পরে ইন্টার করলাম। ইন্টার করার পরে এই যে সিলেক্ট হয়ে আসে না, এটা রাইট বাটনটা চাপলে আমার এইটা সম্পূর্ণগুলো চলে যাবে। এখন কিন্তু সিলেক্ট করা নাই। এই একই ফোল্ডার কিন্তু আমার এই জায়গায় আছে। তো আমি এটাকে আনজিপ করব। কেউ আমাকে এটা পাঠাইছে ইমেলে কিংবা হোয়াটসঅ্যাপে, যে কোনো একভাবে। তো আমি এটাকে আনজিপ করার জন্য আমি এটা আগে ডিলিট করলাম, কারণ এটা আনজিপ করলে ঠিক এরকমই একটা বের হয়ে আসবে। তো এটা একসাথে রাখলে দুইটাই হয়ে যাবে একই। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এটার মধ্যে যদি দুইটা ক্লিক করি, 1 সেকেন্ডে দুইটা ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে। এটা যা আসবে এখান থেকে আমি ক্রস করে দিব। এই যে আমার এমএস ওয়ার্ড এই যে ক্লাস যে ফাইলটা ছিল এখান থেকে বের হয়ে আসছে এটাকে এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমি এটাকে আনজিপ করব। এই যে ফোল্ডারগুলো আছে এদের মতো এটাকে আমি আনজিপ করব। আনজিপ করার জন্য প্রথমে এখানে একটা ক্লিক করব, একই অবস্থায় রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে এক্সট্রাক্ট ফাইল লেখা আছে না একটা, এক্সট্রাক্ট ফাইলের মধ্যে একটা ক্লিক দিব। এক্সট্রাক্ট ফাইল ক্লিক করার পরে অনেকগুলো লেখা আসতেছে। তো এগুলো কোনোটাতে কোনো কিছু করার দরকার নেই। আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এই যে এমএস ওয়ার্ড ক্লাস যে লেখাটা আছে আমার একই রকম বের হয়ে আসছে না একটা, মানে ওইটার ভিতর থেকে এটা বের হয়ে আসছে। তো এখান থেকে এটাকে এখন আমি ডিলিট করে দিই। তাহলে এটা আমার জিপ ফাইল। আর এখান থেকে আনজিপ কোনটা আমার, এই যে এটা হচ্ছে আমার আনজিপ। তো এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, তারপরে এমএস ওয়ার্ড ক্লাস আছে, এই যে ক্লাস 1 আছে, এটা একই জিনিস। ব্যাক করলাম, এখন এটার মধ্যে যাই আমি, যাওয়ার পরে ক্রস করলাম, এই যে ক্লাস 1 একই জিনিস কিন্তু এই জায়গায় চলে আসছে এটা। তো জিপ আনজিপ সাধারণত আমরা কোন সময় করি, যখন কোনো বড় সফটওয়্যার একসাথে অনেকগুলোকে পাঠাই। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে না অনেকগুলা, তো ওগুলোকে আমরা একসাথে জিপ ফাইল করে পাঠাই। তো এটা এখান থেকে ক্লিক করে রাইট বাটন চাপে আমি এটাকে ডিলিট করতে পারি, অথবা এখানে ক্লিক করে কিবোর্ড থেকেও ডিলিটটা চাপ দিলে চলে যাবে এটা। জিপ আনজিপ কি বোঝা গেছে? আচ্ছা, আপনারা তাহলে একটা নিজের নামে ফোল্ডার তৈরি করে এটাকে জিপ আনজিপ করে দেখেন একবার। হ্যাঁ, যে কোনো একটা ফোল্ডার। আমার এখানে আগে থেকে একটা ছিল, তো তো আমি ওই জন্য ওইটাকেই নিয়েছিলাম। আপনারা আপনাদের নাম দিয়েই করেন। আপনারা জিপ আনজিপ করেন, কোনো সমস্যা হলে আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, ফোল্ডার ওই দিন যে ফোল্ডারটা করা দেখেছিলাম কি করে ফেলি। আপনি তো মনে ছিলেন না যে ফোল্ডার, তো এই যে এখানে যান। দুইটা ক্লিক করতে হবে। এখন ওই যে ডকুমেন্টে চলে যান, ওটা না চাপলে ওইটা চাপলেও হবে। হ্যাঁ, ডকুমেন্টে লিখে এই যে এখানে অনেকগুলো ফোল্ডার আছে না, একটু দিকে আমি ভিউটাকে চেঞ্জ করে দিই যাতে বুঝতে পারেন।
অনেকগুলো ফোল্ডার দেখা হচ্ছে। এখন আপনি আপনার নামে একটা ফোল্ডার কিভাবে করবেন, মাউসের রাইট বাটনটা চাপবেন, ফাঁকা জায়গায় কার্সরটাকে রাখবেন, হ্যাঁ আমি যখন করছি যে রাইট সাইডে, এই ফোল্ডারটা রাইট সাইডে রাইট সাইডে, এই যে এই জায়গায় ক্লিক করেন। হ্যাঁ আমি ফোল্ডার করব মানে এটা আমার ফোল্ডার পরে ক্লিক করছেন এখানে, ক্লিক করে ওই অবস্থা সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন চাপবেন। আসেনি ফোল্ডারটার উপরে কার্সরটা রাখা অবস্থায়। ক্লিক করছে না না, এই যে ক্লিক করছেন না, এইটার উপরে কার্সরটাকে রাখে রাইট বাটন চাপবেন। আচ্ছা, আপনার ফোল্ডারটা ক্রিয়েট করবেন কিভাবে? এই যে ফাঁকা জায়গাটা আছে না, এখানে কিন্তু অনেকগুলো ফাইল ফোল্ডার আছে। আপনি যাচ্ছেন আপনার মতো একটা তৈরি করবেন, এই জায়গাটার মধ্যে কার্সরটাকে রাখেন, মাউসের রাইট বাটন চাপবেন, এটা লেফট সাইড, এই যে এখানে ভিউতে যান, ভিউ থেকে তারপর ফোল্ডার। এখন ব্যাক স্পেস দিয়ে মিশিয়ে দেন, মানে এখানে অটোমেটিক ভিউ ফোল্ডার 4 হয়ে আসছে। এখন আপনি আপনার এখান থেকে সেভ টু নামের একটা অপশন আছে, ওই নিচে একটু উপরে এখান থেকে কমপ্লেস ফোল্ডার। এখন কোথায়? ওকে করব না না, এটা এখানে হবে না, আপনি অন্য কোনো একটা নেন, যেমন এই যে এটা। কি জানি বলে স্যার Yes, এই কথা হয় না ফোল্ডারের মধ্যে কিছু নাই মনে, ওপেন দেন তো, ওপেন দেন। কিছু নাই তো কিছু নেই? ও ঠিক আচ্ছা। আছে আমাদের কিছুই নেই আচ্ছা, আপনি হচ্ছে এটা গেলেন, এই যে প্লাস কিউআর যে আছে এটা গেলেন, প্লাস কিউআর এই ফাইলটা গেলেন, কারণ যেগুলো থাকা না ওগুলো আসতেছে, বুঝছেন? মেজাজ খারাপ এটাকে এখন সেভ করার জন্য ইন্টার চাপবেন। এই যে এখানে ক্লিক করলে এই যে পাশে লাল রঙের মতো কিছু আসতেছে ক্রস, ওই যে কম্প্রেস, হ্যাঁ জিপে ক্লিক করেন, আসতেছে লাল একটা ক্রস কারণ ওই ফাইলের মধ্যে কিছু নেই, মানে যেগুলো আছে এগুলো নিয়ে করতে হবে। সেভ হয়েছে। এখন হ্যাঁ, তাহলে সে ওই- করতে হবে এই যে বাংলা লেখাটা ক্লিক করেন, এটাও হবে না। এটা একটু দেখা যায়। এটা ফোল্ডার হয় না। না এবার আমার তো উপরে সেন্ড করে দিছি এখন এগুলো আসতেছে। ও কম্প্রেস জিপ প্রোডাক্ট যেটা এই যে জিপ হয়ে গেছে তো, এই যে পরে যেটা হবে না ওখানে যেগুলো আছে ওগুলো দিয়ে করে এটাতে আচ্ছা, এই যে 31 যে আছে না, এটাকে যদি করি, এটাতে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে দিই, কমপ্লেস জিপ করলাম, এই যে 31 এদিকে ফাঁকাতে একটা ক্লিক করলাম, এই যে হয়ে গেছে জিপ। ও মিসে এটা তাহলে জি হ্যাঁ, এখন এটা আমি আনজিপ যদি করতে চাই তাহলে আগেটাকে ডিলিট করলাম, কারণ একই রকম ওই দেখতে। এমন তো আসতেছে। এটাতে ক্লিক করে রাইট বাটন চাপে এখানে এক্সট্রাক্ট ফাইল যে আছে ক্লিক করে ওকেতে ক্লিক করলে হয়ে যাবে, এটা আমার এক্সট্রাক্ট ও আচ্ছা 31 এই যে এটা আসছে এক্সেল ফাইলটা। নিচে দেখো আচ্ছা, আপনার হচ্ছে ফাইলটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে যে কোনো একটা ফাইলকে আমাকে জিপ করতে হবে অবশ্যই। এই যে যেমন বুক 2 যে লেখা আছে এটা কি করেন, এটা দেখে লিখবেন একটা রাইট বাটন, এমনিতে আসছে ওইটা না মানে ডাবল ক্লিক হয়ে গেছে। হ্যাঁ, একটা দাঁড়ান, থাকাতে একটা ক্লিক করেন, ভাই রিফ্রেশ কোথায় আছে ওইটা না মানে একটা ক্লিক করতে হবে, এই যে লিখবেন একটা, এখন রাইট বাটন চাপবেন, মাউসের কার্সরটাকে ওই জায়গায় রাখবেন। এখন এখানে সেভ টু একটা লেখা আছে, এই যে এখান থেকে এই যে এটা দেখুন দ্বিতীয়টাতে লিখবেন, এই যে হয়ে গেছে, দেখছেন? এই যে এখন ইন্টার চাপেন, এটা সেভ হয়ে যাবে জিপ ফাইলে। আচ্ছা, ওটাকে আপাতত এইভাবে রাখেন। দেখে আবার জিপ করছি জিপ করছেন, এখন এটাকে আনজিপ করার জন্য আবার ওটাতে ক্লিক দেন, যদি আনজিপ করতে চান লিখবেন, তাহলে ওখানে এক্সট্রাক্ট ফাইল যে লেখা আছে ওই যে উপরে এক্সট্রাক্ট ফাইল ক্লিক দেন, ওকে ক্লিক করেন, শেষ হ্যাঁ খুব বেশি কাজ না, ছোটই কাজ এটা। এই যে বুক 2 যে লেখা আছে, আরেকটা ছিল না এর আগে, এই যে এটাকে ডিলিট করে দেন, কি জানি এটাকে ক্লিক দেন একটা, যেটা দিতে তো সেটা তো কিছু নেই আর ভাইয়া আমি তো কোনটা করব ভাইয়া এটা একটু দেখালেন তো। একটু দাঁড়ান। এখন এখানে ক্লিক দেন একটা, ওটাকে ডিলিট করছেন, কারণ এটা যদি আনজিপ করেন তাহলে দুটো একই রকম হয়ে যাবে। কিছু না ক্লিক দেন একটা, এখন রাইট বাটন চাপবেন মাউসে, এই যে এক্সট্রাক্ট ফাইল যে লেখাটা আছে এটা দেন, কিছুই নেই এগুলোর ভিতরে এই জন্য এখন ওকে দেন। এটা তো এখানে বাংলা ভাষা লিখে দিলাম বুক 2 নামের এই যে কোথাও দেখেন যে চলে আসছে মনে হয়, দেখে একটু। এই যে এটা কোন, এই যে বুক 2,
এক্সেল ফাইল। এখান থেকে কি করবো? এটা হচ্ছে জিপ আর এটা হচ্ছে আনজিপ। আপনাদের কি হয়নি আমার হয়েছে ওটা? হচ্ছে না। এই ফাইলটা বুঝছেন? এখন ওটাকে আনজিপ করবেন নাকি? ক্লিক দেন, মাউস কথা শুনুন শুনবে এর উপরে ক্লিক দেন। এখন রাইট বাটন এক্সট্রাক্ট ফাইল ওই উপরে। এখন আমি যদি জিপটা বের করে দিই, হ্যাঁ বের করে দিই। হ্যাঁ ডিলিট দিলে সমস্যা নেই। এই যে এখান থেকে আনজিপ হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝলাম। এটা বুঝছেন? এটা তো হচ্ছে না, এভাবে ট্রাই করতে হচ্ছে না। এক্সট্রাক্ট ফাইল দেন, এই যে এক্সট্রাক্ট ফাইল। আমি যদি হচ্ছে জিপ ক্লিক করাতে পারবেন নাকি? এটা তো আচ্ছা আমি যদি এই যে 4 1 আছে না এখানে 4টা 1 এই ফাইলটাকে যদি জিপ করি আগে এটাতে ক্লিক করব, ক্লিক করে এই সিলেক্ট থাকা অবস্থায় কার্সরটা রাখবো যে কোনো জায়গায়, বাইরে রাখলে কিন্তু হবে না। এই সিলেক্ট করা অবস্থায় আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে সেন্ড টু নাম্বার একটা অপশন আছে, এই যে এখানে এখানে কমপ্লিট ক্লিক করে অনেকগুলোতে আসে না। ক্লিক করলাম, এই যে আসছে যেগুলো ফাঁকা গুলো আসবে না, এই যে আসলো আমারটা। এখন আমি এটাতে ইন্টার চাপ দিলে এটা চলে অথবা ফাঁকা জায়গায় একটা ক্লিক করলে সেভ হয়ে গেছে কিন্তু। এই যে উপরেরটা হলো আমার আগেরটা, আমি এটাকে জিপ করছি, এখন আগেরটাকে ডিলিট করি, ডিলিট করে এখন এটাকে আনজিপ করব। আনজিপ করার জন্য এটাতে একটা ক্লিক করতে হবে, এই অবস্থায় কার্সরটা রাখে রাইট বাটন চাপে যে এক্সট্রাক্ট ফাইল একটা লেখা আছে এটাতে ক্লিক করে এই যে ওকেতে ক্লিক করলে এটা আমার হয়ে যাবে। ওকে ক্লিক করে আচ্ছা এই যে যে সিঙ্গেল ব্যাগ কেন আছে এই যে দাগটা কেন উঠেছে ওটা কোনো সমস্যা নেই। এটা যদি আমি আনজিপ করি, ওটা জিপ করতে চাইলে এটা আনজিপ করা আছে, যদি জিপ করতে চান তাহলে ক্লিক দেন, এখন রাইট বাটন চাপেন মাউসে, আপনার কার্সরটা নড়ে যাচ্ছে, মানে ওই জায়গাটার উপরেই রাখতে হবে, আবার নতুন করে ক্লিক দেন একটা ক্রস হয়ে গেছে, গুগল ক্রোমের মধ্যে গেছে, রাইট বাটন চাপেন ওই অবস্থায়, এখন ওই যে সেভ করতে যান এখানে কম্প্রেস জিপ খোলা যায়। এখন আপনি চাইলে এটাকে নামটা পরিবর্তন করতে পারেন, একইভাবে রাখতে পারেন। এখন ইন্টারটা চাপ দিলেই সেভ হয়ে যাবে ওই নামে, জিপ হয়ে গেছে। আনজিপ করতে চাইলে আবার হচ্ছে ওটাতে ক্লিক করে রাইট বাটন চাপে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলেই হয়ে যাবে। এক্সট্রাক্ট ফাইল ওই যে উপর থেকে দুই নাম্বারটা আসছে, এখন ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। আমাদের মধ্যে ভিডিও করে হ্যাঁ প্রথম প্র্যাকটিস লাগবে। হ্যাঁ ছবি চলতে জীবাণজিপ কি ক্লিয়ার নাকি? আচ্ছা এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে সম্পূর্ণ। আচ্ছা একদম এগুলা আসবে হ্যাঁ? নিয়মগুলো আসবে হ্যাঁ আসতেও পারে না আসতেও পারে। কিরকম কোশ্চেন করে, মানে কিরকম হয় এগুলা? এক্সাম কিসের এক্সাম? এই যে কম্পিউটার কোর্সে, আমাদের কম্পিউটার কোর্সের পরীক্ষা হচ্ছে এমসিকিউ আকারে থাকে, তারপরে হ্যাঁ এমসিকিউ মানে কি কোশ্চেনের অ্যানসার করতে হয় নাকি কম্পিউটারে? না একটা প্রশ্ন থাকবে, অপশন থাকবে 4টা করে। হ্যাঁ শুধু এমসিকিউ এখন এমসিকিউটা কিসের উপর হবে তাই না? এই যে এমএস ওয়ার্ডে যেগুলো আমরা করব, এক্সেলে যেগুলো করব, এই বিষয়গুলোর উপরে আমরা এমসিকিউ আকারে, শুধু এমসিকিউ না এমসিকিউ থাকবে, তারপর কম্পিউটার প্র্যাকটিক্যালও থাকবে। এমসিকিউ ঠিক নেই, আমরা চাইলে 50টাও দিতে পারি, 30টাও দিতে পারি, 40টাও দিতে পারি। যেগুলো আমরা শিখাচ্ছি এগুলোর মধ্যেই হয় হ্যাঁ 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 এগুলোর মধ্যেই। আমি হ্যাঁ আনজিপ মনে হারিয়ে ফেলছেন, এখানে দেখেন আচ্ছা আনজিপ করাটা আরেকবার দেখেন তাহলে, আমি দেখাই দিচ্ছি। আপনাদের মতো এরকম করেন আমাদের এখানে কেন আসে না আমারটা এই যে ভিউতে ক্লিক করে আমি এটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, এই যে আপনাদের লিস্টটা এর মতো ছিল না, হ্যাঁ সোজা অবস্থায়। কোশ্চেন আমাদের এখন মনে করে এই যে এখানে ভিউতে ক্লিক করে তারপরে এই যে এখানে অনেকগুলা আইকন দেওয়া আছে, কোনটা যে চাপবো এই যে ভিউয়ে ক্লিক করলে ভিউয়ের উপরে আছে, নিচে নিচে কার্সরটা নড়ান, যেটার উপর রাখবেন যেমন অনেক বড় দেখা যাবে। আর যেটাতে ক্লিক করব ওটা চলে আসবে হ্যাঁ কার্সরটা রাখলেই চলে আসবে। আমি হচ্ছে ইয়া করব। আচ্ছা আনজিপ করাটা দেখেন, কে যেন দেখতে চাইলেন আনজিপ করাটা, আনজিপ করাটা একটু দেখেন। আমি যদি আনজিপ করতে চাই এই ফোল্ডারটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউসের রাইট বাটন চাপবো, কার্সরটাকে কোনো দিকে নড়ানো যাবে না, ঠিক একই জায়গায় থাকবে এটা,
এই অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট ফাইল আছে উপর থেকে 2 নম্বরে, এটাতে একটা ক্লিক করবো, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমার এখানে অনেকগুলো লেখা আসবে, আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমার এটা আনজিপ হয়ে গেছে, এই যে চলে আসছে সাইডে, এটা হচ্ছে আনজিপ হয়ে গেছে। এই যে এই ফোল্ডারটাকে আমি আনজিপ করছিলাম। আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি একটা পিডিএফ দিব আজকে, এইটার মধ্যে এই সবগুলাই আছে, এখানে এগুলো একটু দেখবেন। আমাকে অ্যাড দিছিল রে। সবাই কি অ্যাড নেই? মনে হয় দেখলাম তো ওই দিন 4 জন। তুমি হচ্ছে কি তোমাকে জানি? বললাম না আমি আমার জীবনে মেসেজ মেসেজ দেখছি কোনোখানেই নেই, আমি ভালো করে আমার তো মেসেজ রিকোয়েস্ট যাওয়ার সময় আমি মেসেজ রিকোয়েস্ট কারণ ওর ইয়া আছে তো মেম্বার আছে তো। সব ঠিক আছে। আপনাদের এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে এই অপশনটা, জিপ আনজিপ যে করে। প্রথমে হচ্ছে রাইট বাটন চাপে এই যে কীভাবে জিপ করতে হয় সেম টু থেকে, সেম টু থেকে কমপ্রেস জিপ ফোল্ডারে এখান থেকে, আর এক্সট্রা কীভাবে করতে হয় এখানে দেওয়া আছে, এটা ছবিটার মধ্যে। এগুলো সবগুলো আমি পিডিএফ আকারে পাঠিয়ে দিব। আর এই জিনিসটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ এখানে কম্পিউটারে একটা শর্টকাট বাটন দেওয়া আছে। এখানে শর্টকাট বাটনগুলো যেমন Ctrl+A, আমরা কোনো কিছু সিলেক্ট করার জন্য কি চাপতে পারি, Ctrl+A চাপলে অল সিলেক্ট। কিবোর্ডে একটা বাটন আছে না নিচের দিকে লাস্টে, CTRL একটা লেখা আছে, এটাকে বলা হয় কন্ট্রোল। Ctrl+A যদি চাপ দেই তাহলে হচ্ছে অল সিলেক্ট হবে, আর Ctrl+C দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে কপি হবে। এটা সিলেক্ট করার পরে কপি, কোনো কিছু কপি করতে গেলে তো অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা মোবাইলে যেমন কোনো কিছু সিলেক্ট করি, করার পরে কপি করি, তারপর Ctrl+X দিয়ে হচ্ছে কাট, আমরা কাট করি না মোবাইল ভাই কোনো কিছু, তারপর Ctrl+V দিয়ে ওটাকে পেস্ট। তো কিবোর্ড থেকে কিন্তু এগুলো কিন্তু মাউস দিয়েও করা যায়, আবার হচ্ছে কিবোর্ডের বাটনগুলো দিয়েও করা যায়। Ctrl+Z+Y এগুলা আমরা MS ওয়ার্ডের মধ্যে দেখব, এবং আর অন্য কাজের ক্ষেত্রে Ctrl+S দিয়ে কোনো কিছু সেভ করার জন্য। তারপর হচ্ছে Ctrl+P দিয়ে হচ্ছে প্রিন্ট, যেমন কম্পিউটারের দোকানে দেখবেন যে প্রিন্ট যে করে ওরা, কিবোর্ড থেকে Ctrl+P চাপ দেয় তখন হচ্ছে প্রিন্ট চলে আসে আমাদের, যদি প্রিন্টার লাগানো থাকে। কন্ট্রোলের সাথে পি চাপে ধরতে বলবো। হ্যাঁ, এই কন্ট্রোল বাটনটা দিয়ে অনেকগুলো কাজ করা হয়, এই লিঙ্কটা আমাদের কি সবগুলোই দিব পিডিএফ আকারে। কিন্তু ওদিন আপনি দিতে গেছেন হ্যাঁ, দেওয়া হয়নি, আর আপনারাও মেসেজ দেন নাই। আমি দিতে চাচ্ছি একবার না, মেসেজ দিবেন আসলে, মানে অনেকগুলা গ্রুপ তো আমাদের, অনেকগুলা গ্রুপ তো একটু স্মরণ করাই দিবেন। হয়তো আমি বলছি যে দিব, কিন্তু দেখা গেল আমার আর কোনো খবরে নেই। আমি ভাবছি হয়তো আপনি ইচ্ছা করে না না, ইচ্ছাকৃত না, আমি 64টা গ্রুপে অ্যাড আছি, তো এখন 64টা গ্রুপের মেসেজ দেওয়া, তারপর হচ্ছে আমার নিজের আলাদা অনলাইন ক্লাস আছে, ওদের সাথে কানেক্টেড থাকা, সব মিলে আর কি সুযোগ হয় না এতগুলা। আচ্ছা, সমস্যা নেই। তো এগুলো আমি আজকে পাঠিয়ে দিব, আর হচ্ছে একটু মনে রাখবেন। আর আজকে আমি হচ্ছে MS ওয়ার্ডের মধ্যে চলে যাব, আমাদের মূল ক্লাসের যেটা টপিক, ওইখানে আমরা চলে যাব। MS ওয়ার্ড তো নাম শুনছেন নাকি? MS ওয়ার্ড তো ইতিমধ্যে মানে বেরো করছেন এখানে। তো MS ওয়ার্ডে আমরা কোনো কিছু টাইপিং করার জন্যই ব্যবহার করি। তো এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো একটা ধারণা আর কি, কোনো কিছু করার আগে একটা পূর্বে ধারণা থাকাটাই ভালো। তো আমি এটাকে এখান থেকে ক্রস করে দিলাম, এটাতে চাপলে কিন্তু ক্রস হয়ে যায়, এটা তো মনে আছে নাকি? এটা করলে মিনিমাইজ, আর এটা করলে আমার একসাথে 2টা ফ্রেমের মতো দেখা যাবে। এটাতে একটা চাপ দিলাম, এটার উপরে একটা নিচে আরেকটা দেখা যাচ্ছে উইন্ডো। তো আমি এখান থেকে এটাকে আরেকটা ক্লিক করলে বড় হয়ে যাবে। আপনাদের যদি স্ক্রিনটা কখনো ছোট দেখা যায়, যে কোনো কিছু ওপেন করছেন, ওপেন করার সময় এখানে হচ্ছে ছোট দেখা যাচ্ছে, তখন সেক্ষেত্রে আপনারা এই জায়গাটাতে উপরে একটা ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক করলে এটা আমার বড় হয়ে যাবে ফুল স্ক্রিন। তো কম্পিউটার শর্টকাটের বাটন কিন্তু অনেকগুলো আছে এখানে, যেমন হচ্ছে কয়েকটা বললাম, যেমন এখানে উইন্ডোজ ডি বাটনটা নাই, এই যে উইন্ডোজ ডি বাটন আছে না একটা, ভিউ ডেস্কটপ। আমরা যদি হচ্ছে মূল যে আমাদের হোম স্ক্রিন আছে ওটাতে যাইতে গেলে কি করতে হয়, কি করতে পারি, এই যে এখানে ক্রস করতে পারি অথবা মিনিমাইজ করতে পারি না। তো আমি কিবোর্ড থেকেও কিন্তু এটা করতে পারি, এক ক্লিকে এই যে Windows+D চলে আসছে না উপরে। আমি পাইনি। আপনারা বর্তমানে যে ডেস্কটপের মধ্যেই আছেন, ওই জন্য আপনাদের আসবে না এটা, উইন্ডোজ ডি। আমি আবার যদি এখানে যাইতে চাই উইন্ডোজ ডি চাপলে আমার একটা ক্লিকেই কিন্তু চলে আসছে কিবোর্ডের মাধ্যমে। তো আজকে আমরা হচ্ছে MS ওয়ার্ডের মধ্যে চলে যাব। সবাই একটু দেখবেন, আজকে আপনাদেরকে MS ওয়ার্ড শুধু আমি একটা ফাইল ক্রিয়েট করা দেখাবো, MS ওয়ার্ডে আপনারা কাজ করবেন পরের ক্লাস থেকে। আজকে শুধু আপনাদেরকে আমি MS ওয়ার্ডে পরিচয় করে দিব যে কোনটা টুলসের নাম কি এবং কোনটা টুলস দিয়ে কী কী করা হয়।
তো এমএস ওয়ার্ড হচ্ছে ওপেন করা, প্রথমে ইনস্টল থাকতে হবে একটা কম্পিউটারে, এমএস ওয়ার্ডটা ইনস্টল থাকতে হবে। এটাকে বলা হয় অফিস ফাইল। এক্সেলের নাম শুনছিলেন না? এক্সেল, তারপর পাওয়ার পয়েন্ট, এগুলো হচ্ছে এমএস ওয়ার্ড। আচ্ছা, এগুলো হচ্ছে এমএস ওয়ার্ড অফিস ফাইলের একটা অংশ। যেমন হচ্ছে আমাদের ওয়ান ড্রাইভ একটা স্টোরেজ আছে, যেমন গুগল ড্রাইভ আছে না আমাদের গুগলের মধ্যে, ওরকম মাইক্রোসফটের একটা ওয়ান ড্রাইভ স্টোরেজ আছে। এই সবগুলোই কিন্তু অফিস ফাইলের মধ্যে থাকে। তো এখানে আরও বিস্তারিত অনেক কিছু আছে ফাইল, তো আমাদের অতগুলো দরকার নেই জানার। আমাদের শুধুমাত্র ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটা বিষয় জানলেই যথেষ্ট। যেমন এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ফাইল, কিন্তু এগুলো ওয়ার্ড ফাইল, এগুলো এক্সেল ফাইল। এগুলো মূলত আমরা কোনো কিছু ডকুমেন্টকে লেখার জন্যই ব্যবহার করি। এখন আমার পিসিতে প্রথমে হচ্ছে ইনস্টল করা থাকবে। এটা ইনস্টল করার পরে আমি যে ইনস্টল করাটা আছে এটাকে কোথা থেকে বের করবো, তাই না? কারণ ওটাকে বের করাটা আগে জানতে হবে যে কোন জায়গা থেকে ওটাকে বের করবো, তারপর ওটার মধ্যে আমি যাব। মোবাইলে কোনো কিছু ইনস্টল করলে তো এটা উপরেই থাকে, তো আমরা তো চাইলেই ব্যবহার করতে পারি, কিন্তু পিসির ক্ষেত্রে আমার যা কিছু ইনস্টল থাকবে আমাকে এই জায়গা থেকে যাইতে হবে। একটা উইন্ডোজ বাটন আছে না এখানে, কিবোর্ডের মধ্যেও আছে, কিবোর্ডের মধ্যেও ওই বাটনটা আছে, অথবা মাউস দিয়ে যদি ক্লিক করি তাও কিন্তু ওইটার মধ্যে যাওয়া যায়। তো এখন আমরা অনেকেই একটু কার্সরটা বা এটা হারাই ফেলি প্রথম অবস্থায়, তো এটা একটু প্র্যাকটিস করতে হবে যে মাউসটাকে নিয়ন্ত্রণ করা কিংবা কার্সরটাকে নিয়ে যাওয়া। মাউসটা তো হ্যাঁ, যে কার্সর কোন দিকে যাচ্ছে নিজেও জানি না অনেক সময়। প্রথম দিন করতে যাই। আচ্ছা, তারপর হচ্ছে আমার এই যে এই বাটনটার উপরে যদি আমি মাউসটার কার্সরটাকে রাখি তাহলে এটাকে কি বলা হয়? স্টার বাটন অথবা উইন্ডোজ বাটন বলা হয়। এই যে স্টার লেখা উঠছে না, এটাকে স্টার অথবা উইন্ডোজ বাটন বলা হয়। আচ্ছা, 1 মিনিট আসতেছি আমি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের এমএস ওয়ার্ডটাকে বের করার জন্য আমাদের এই বাটনে যেতে হবে। এখানে উইন্ডোজ বাটন অথবা স্টার বাটন বলা হয় এটাকে। তো আমি যদি কার্সরটাকে রাখি এটার উপরে, একটা স্টার লেখা উঠতেছে না, এটাতে আমি একটা ক্লিক দিতে পারি। ক্লিক দেওয়ার পরে এখানে খুঁজবো যে আসলে এমএস ওয়ার্ডটা কোথায় আছে। ওইটার ফাইলটার নাম হচ্ছে ওয়ার্ড লেখা থাকে, WORD যে থাকে, WORD দিয়ে কিন্তু থাকে ওটাকে। যেহেতু এমএস ওয়ার্ড, তো আমাদেরকে WORD লিখে এটাকে খুঁজতে হবে। তো আমি এখানে খুঁজবো যে আসলে ওয়ার্ড ফাইলটা কোথায় আছে। এই যে লাস্টের দিকে পাওয়া গেছে না এটা। তো আমি এতক্ষণ থেকে প্রথমে কি করলাম, উইন্ডোজ বাটনে আসার পর এখানে স্ক্রল করলাম, দেখতেছি যে ওয়ার্ড কোথায় আছে। তো এখানে খুঁজে পাওয়ার পরে আমি এটা ওপেন করতে পারি, অথবা আমি চাইলে কিন্তু স্ক্রল না করে, হ্যাঁ অবশ্যই পারি। এই যে উইন্ডোজ বাটনে চাপলাম, এখানে লিখবো WORD। এই যে সার্চ বক্সের মধ্যে ওয়ার্ড লিখলাম, ওই যে ওয়ার্ড চলে আসছে না। এখন আমি চাইলে এটার উপর একটা ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে ইন্টারটা চাপতে পারি। তো আমি কিবোর্ড থেকে ইন্টার চাপলাম অথবা ওইটার উপরে ক্লিক করলাম। আমার যেটা ইনস্টল করা আছে এটা হচ্ছে এমএস ওয়ার্ড 2019। এমএস ওয়ার্ড 2007 থাকে, 2021 থাকে। তো আমরা হচ্ছে এখানে যেটা দিয়ে শিখবো এটা হচ্ছে 2019 ফাইল। আর এই 19টা আপনাদের প্রত্যেকটাতে ইনস্টল করা আছে, তাহলে আমার সাথে আপনাদেরও মিল থাকবে। তো এরকম ওপেন করার সময় এখানে দেখেন হোম আছে, নিউ আছে, ওপেন আছে, অনেকগুলো অপশন আছে না। তো এইগুলোর মধ্যে কোথাও যাব না আমরা, এখানে ওয়েলকাম টু ওয়ার্ড আছে, এখানে অনেক কিছুই আছে। তো আমরা প্রথমে চলে যাব এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে লেখাটা আছে, আপনার দেখতে অসুবিধা হলে এখানে বসতে পারেন। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি একটা ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আমার এরকম একটা উইন্ডো চালু হয়ে গেছে। তো এটাতে এখন কি করতে পারি, টাইপিং করতে পারি না। টাইপিং করার আগে আমাদেরকে উপরে জানতে হবে যে কোনটা জিনিসের নাম কি। আর এমএস ওয়ার্ডে সবসময় লেখার আগে অবশ্যই ফাইলটাকে সেভ করতে হবে, কারণ আমরা গত ক্লাসে ফাইল সেভ করা দেখছিলাম, একটু আগেও কিন্তু ফাইল সেভ করলাম যে ফোল্ডার কীভাবে সেভ করে। কারণ এটা করার কারণ আপনি যখন এমএস ওয়ার্ডের মধ্যে একটা ডকুমেন্ট লিখতে যাবেন, তো আপনি 1 পেজের বেশি লিখে ফেলতেন ডকুমেন্ট, হঠাৎ করে আপনার কারেন্ট চলে গেছে, পিসি বন্ধ হয়ে গেছে, হইতে পারে না এমন। তো তখন তো কোনো কিছু সেভ করা নেই, তো ওইটা তো চলে যাবে একবারে, ফেরত নিয়ে আসারও তো বুদ্ধি নেই, পরবর্তীতে আবার নতুন করে লিখতে হবে। তো এটা একটা ঝামেলা। তার জন্য আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করে সর্বপ্রথম যে কাজটা হবে এটাকে সেভ করে নিব। আমরা এখানে একটা শর্টকাট বাটন দেখছিলাম, Ctrl+S, এটা দিয়ে সেভ করে না বলছিলাম যে এগুলো আমরা এমএস ওয়ার্ডে কিংবা এক্সেলে পাবো। এরপরে হচ্ছে Ctrl+Y Ctrl+Z এরও কাজটা দেখবো এখানে। তো আমি এমএস ওয়ার্ডের মধ্যে আবার আসলাম, কিবোর্ড থেকে Ctrl+S চাপলাম, এরকম একটা সেভ দিস ফাইল একটা লেখা উঠছে। কিন্তু আর এই যে ফাইলটা লিখতেছি এখানে ফাইল নেম আছে না একটা,
এই ফাইলটার নাম আমি এখন যদি ধরি যে আমি ক্রিয়েটিভিটি সম্পর্কে আমি কোনো কিছু লিখতেছি একটা, ওখানে ফাইলটার নাম দিতে পারি যে অ্যাবাউট ক্রিয়েটিভিটি, তারপর হচ্ছে .docx লেখাটা থাকবে, এটা একটা এক্সটেনশন, এটা ডক্স ফাইলের লাস্টে থাকে। তো এখন এখানে একটা লোকেশন চাচ্ছে যে আমি আসলে এটা কোনখানে সেভ করব, শুধু কি সেভ করলেই হয়? কারণ আমার তো নির্দিষ্ট একটা জায়গা থাকতে হবে সেভ করার। কারণ আমি যদি এখানে দিস পিসিতে যাই, এখানে দিস পিসিতে আসলাম, এখানে তো অনেকগুলো আছে, এখানে ডেস্কটপ আছে, ডাউনলোড আছে, ডকুমেন্ট আছে, নিউ ফোল্ডার আছে। আমি নির্দিষ্ট একটা জায়গায় যদি এটাকে সেভ করি তাহলে কী হয়, আমার পরবর্তীতে সেভ করতে সুবিধা হয়। যেমন আমি এখানে একটা বাংলা ফন্ট নিয়ে ফোল্ডার সেভ করে রাখছিলাম এই ড্রাইভের মধ্যে, কারণ আমার জানা আছে এটা। আমি এখান থেকে গেলাম, এই যে বাংলা ফন্ট যেমন নির্দিষ্ট একটা ফাইলের মধ্যে আছে, ঠিক একইভাবে আমি এটাকে কি করব, কোন জায়গায় রাখতে যাচ্ছি, এখানে একটা ক্লিক করবো, এই যে তীর চিহ্নের মতো আছে নিচের দিকে নির্দেশনা দিচ্ছে, এখানে ক্লিক করলে অনেক কিছুই বের হয়ে আসবে। এখান থেকে অনেকগুলো বের হয়ে আসছে, তো আমি যে কোনো একটা জায়গায় এটাকে রাখতে পারি, অথবা আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, এখান থেকে কন্ট্রোল এস দিছিলাম না। আমি চাইলে এই যে একটা অপশন আছে এখানে কার্সরটা রাখলে কি দেখা যায়, কন্ট্রোল এস, এটাতে চাপলেও কিন্তু ঠিক একই রকম জিনিসটা আসে। তাহলে আমার দুইভাবে আসতেছে। আমি চাইলে হচ্ছে 1 নম্বরে এখানেও ক্লিক করে আনতে পারি, আর দ্বিতীয়ত আমি কন্ট্রোল এস দিয়েও কিন্তু আসতে পারি। তাহলে দুইটার মাধ্যম কিন্তু এখানে, অর্থাৎ কিবোর্ড থেকেও করা যায়, ক্লিক করে। এখন আমি আরেকটা অপশন দেখাই আপনাদের, এই যে ফাইল লিখা আছে না একটা, সর্বপ্রথম ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফাইলে যাওয়ার পরে এরকম ওপেন হয়ে গেছে, অনেকগুলো লিখা আসছে, এখানে হোম আছে, নিউ, ওপেন। তো আমরা সবগুলাকে বাদ দিয়ে এখানে সেভ অ্যাস যাবো। এখানে সেভ অ্যাস আর একটা সেভ অপশন আছে, কিন্তু এই সেভ অ্যাস আর সেভ অ্যাসের অপশন কিন্তু দুইটা পার্থক্য আছে। সেভ মানে কি, আমি কোনো কিছু লিখতেছি, নতুন করে একটা লাইন লেখার পরে আর একটা নতুন লাইন লিখতেছি, তো ওইটাকে আপডেট করার জন্য কন্ট্রোল এস চাপবো, মানে সেভ। আর সেভ অ্যাস মানে কি, আমি এটাকে কোথায় রাখবো এখন সেভ করে, আমি এখন সেভ অ্যাসে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে এই যে ফাইলের মধ্যে একটা আইকন আছে, এটা হচ্ছে ব্রাউজ লেখা আছে, সেভ অ্যাস থেকে আমাকে ব্রাউজের মধ্যে আসতে হবে। ব্রাউজের মধ্যে ক্লিক দিলাম, একটা ক্লিক দেওয়ার পরে এই জিনিসটা কি পরিচিত মনে হচ্ছে, যে কোথায় দেখছিলাম, ওই যে দিস পিসিতে দেখছিলাম। তো আমি এখান থেকে দেখতেছি যে এটাকে আমি যদি এই অবস্থাটাকে সেভ করি তাহলে কিন্তু আমার ভুল জায়গায় সেভ হবে। এটা কোন জায়গায় সেভ হবে, এই যে এখানে দিস পিসি একটা লেখা আছে না, দিস পিসির মধ্যে লোকাল ডিস্ক সিতে চলে যাবে এটা। তো আমি এটাকে দিস পিসিতে রাখবো না, আমি এখান থেকে চাইলে যে কোনো একটা জায়গায় রাখবো। ধরেন যে আমি ডকুমেন্টে রাখলাম, অবশ্যই কিন্তু ডকুমেন্টে ক্লিক করতে হবে। এটা কিভাবে বুঝবো যে কোনটা করা আছে, ওই যে ডকুমেন্টের উপরে দেখেন একটা শেপের মতো দেখা যাচ্ছে না, আমি যদি এখান থেকে ডেস্কটপে ক্লিক করি, এখন ওটা উপরে চলে গেছে না, আমি এখান থেকে ডকুমেন্টে চাচ্ছি এটাকে রাখতে। এই ডকুমেন্টে অনেকগুলো ফোল্ডার আছে, আমার যদি পূর্বে কোনো ফোল্ডার ক্রিয়েট করা থাকে তাহলে আমি এই ফোল্ডারের মধ্যে ক্লিক করব, তারপর এখান থেকে সেভ করব। আর যদি ফোল্ডার কোনো ক্রিয়েট করা না থাকে তাহলে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো আমার যেহেতু এখানে নাই, তো সেক্ষেত্রে আমি ফোল্ডার কীভাবে ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করাটা কীভাবে দেখেছিলাম এর আগে, মাউসের রাইট বাটন চাপে, মনে আছে, রাইট বাটন থেকে কোথায় যেতে হবে, নিউ থেকে, তারপর ফোল্ডারে, আমি ফোল্ডারে ক্লিক করলাম। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, আপনাদের একটা নতুন টেকনিক শিখিয়ে দিই, এটা দিয়ে আপনারা করতে পারবেন, কন্ট্রোল শিফট এন চাপলে কিন্তু একই জিনিসটাই চলে আসে। এখন আমার তো এখানে নিউ ফোল্ডার, আচ্ছা ওইটা পরে ট্রাই করি, কন্ট্রোল শিফট এন দিয়ে কিন্তু আমার এটা চলে আসছে। এগুলো চাইলে খাতায় লিখতে পারেন, পরে কাজে লাগবে। এখন নিউ ফোল্ডার তো আমার দরকার নেই, আমার এটা নামটা কোনটা হবে, যেটা ডকুমেন্ট আমি লিখতেছি ওই নামের উপরেই কিন্তু হচ্ছে আমার ফোল্ডারটা হবে। আমি এখন এখানে ধরে নিলাম যে আমি এখানে অ্যাবাউট ক্রিয়েটিভিটি নিয়ে লিখতেছি, ক্রিয়েটিভ আইটি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তাহলে আমার অনেকগুলো ফোল্ডার থাকলে আমি সহজে বুঝে নিতে পারবো যে এখানে ক্রিয়েটিভিটি সম্পর্কে কিছু একটা আছে। তো লেখার পরে আমার তো আর কোনো লেখার দরকার নেই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে ওপেন যে লেখাটা আছে, ওপেনে একটা ক্লিক করব। এই যে দেখেন আমার সেভ হবে কোন লোকেশনে, ডকুমেন্ট থেকে আমার এই যে এই ফোল্ডারে যাবে, কিন্তু এখানে আমার যে ফাইল নেম আছে আমি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, এটা ডিফল্ট হিসেবে docs1 দেওয়া আছে। এবার আমার যে ডকুমেন্ট আছে এই প্রত্যেকটাতে docs1, তারপরে যে আবার নতুন করে একটা লিখি docs2 থাকবে। তো প্রত্যেকটাতে ওপেন করে কিন্তু আমি দেখতে পারবো যে ভিতরে কি লেখা আছে। এখন ভিতরে কি লেখা আছে, যেমন আমাদের একটা অডিও গানের উপরে লেখা থাকে না, গানের নামটা দেখলে কিন্তু বুঝতে পারি যে এটা কোন গান। তো আমি চাইলে এখান থেকে ফাইলের নামটাকেও যদি চেঞ্জ করি তাহলে পরে দেখতে পারবো না যে এটা কি লেখা আছে ভিতরে। তো আমি একই নাম দিলাম। আর আমাদের যে ডকুমেন্টটা সেভ হবে এটা কোন ডকুমেন্ট হবে, ওয়ার্ড ডকুমেন্টে, যেহেতু আমরা ওয়ার্ড ডকুমেন্টে MS ওয়ার্ডে কাজ করতেছি, এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টে আমি সেভে ক্লিক করলাম। আবার আমি যদি চাই যে MS ওয়ার্ডের মধ্যে কোনো একটা লেখা লিখবো, ওটাকে আমি ওয়ার্ড ফাইলে না রেখে PDF ফাইলে বানাবো। আমরা PDF ফাইল দেখি না অনেক সময়, পরীক্ষার প্রশ্ন বা যে কোনো একটা PDF ফাইল দেখি, আমি সেভ এসের এখানে এই তীর চিহ্নটা নিচে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন যে এই যে PDF লেখা আছে একটা,
আমি যদি চাই যে ওই ওয়ার্ডটাকে আমি নিজের হাতে লিখতেছি, আবার পিডিএফও বানাইতে পারবো এটাকে, তাহলে আমি এখানে পিডিএফ সিলেক্ট করে সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা আপাতত পিডিএফ করবো না, আমরা এটাকে ওয়ার্ড ডকুমেন্টে রাখলাম, ফাইলের নাম দিলাম, ফোল্ডারের নাম হচ্ছে এই যে এটা দেওয়ার পর এখানে ওপেনে একটা ক্লিক করলাম। তারপর আমার এটা সেভ হবে কোথায়, দিস পিসিতে যাইতে হবে, তারপর ডকুমেন্টে, তারপর অ্যাবাউট ক্রিয়েটিভ আইডি নামের একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে আমি আমার ডকুমেন্টটাকে খুঁজে পাবো। সব কিছু যখন কমপ্লিট, আমি এখান থেকে সেভে ক্লিক করলাম, এখন সেভে ক্লিক করার পরে আমি এটাকে ক্রস করে দিলাম এখান থেকে, যেহেতু আমি সেভ করছি এটাকে, তাই না? তাহলে আমার কোথায় যেতে হবে, দিস পিসিতে যাইতে হবে, যে দিস পিসি আছে ডাবল ক্লিক, দিস পিসি থেকে আমি কোথায় রাখছিলাম এটাকে, ডকুমেন্ট থেকে কোন জায়গায়, অ্যাবাউট ক্রিয়েটিভ আইডি, এই যে অ্যাবাউট ক্রিয়েটিভ আইডি ফোল্ডারটা আছে না, এটার মধ্যে আমি গেলাম, এই যে আমার ফোল্ডারের নাম কিন্তু এটা, ওপেন করলাম, ওপেন হচ্ছে। এখন আমি এই যে সেভ করছিলাম, আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে যখন তখন এখানে লেখা শুরু করতে পারি। এখন এই লেখাটা শুরু করার আগে আমি আরেকটা বিষয় বলি, একটাকে সেভ অ্যাজ আর সেভ দেখলাম। তো সেভ অ্যাজ থেকে আমি ফাইলটাকে সেভ করলাম, আমি এখান থেকে ধরে নিলাম যে একটা লেখা লিখি, আমি একটা লেখা লিখলাম, পঞ্চগড়কে লেখা লিখছি। এই যে লেখাটা লিখলাম, আমি যদি এই অবস্থাটাকে ক্রস করি, কিংবা আমার যদি পিসি বন্ধ হয়, কারেন্ট চলে যায়, কোনো ব্যাকআপ না থাকে, তাহলে আমার এটা কি সেভ হয়ে থাকবে লেখাটা? কেন থাকবে না? কারণ কোনটা সেভ হয়ে থাকবে তখন? শুধুমাত্র পেজটা সেভ হয়ে থাকবে, কারণ আমি তো পেজটাকে সেভ অ্যাজ থেকে করছি। আর এই যে পঞ্চগড় লেখাটা লিখলাম, এটা তো সেভ অ্যাজ করার দরকার নেই, কারণ এটাকে আমার কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, এই যে লেখাটা লিখছি কন্ট্রোল এস দিলাম, মানে আমার এটা আপডেট হয়ে গেছে। আমি এটাকে এখানে ক্রস করলাম। এখন আমি আবার যদি এটাকে ওপেন করি, তাহলে সেভ হয়ে গেছে না? এটা এই যে ওপেন হচ্ছে, এই যে সেভ হয়ে গেছে না? এরপরে যদি আমি এটাকে একটা ডট ব্যবহার করি, ডটটা কি নতুন করে যোগ হয়েছে না? একে তো আপডেট করি নাই এই ফাইলের সাথে। আমি যদি ক্রস করে যাই, এখানে দেখেন এখানে সেভ আছে একটা, ডোন্ট সেভ। আমি যদি ডোন্ট সেভ করি, শুধুমাত্র পঞ্চগড় লেখা পর্যন্তই কিন্তু সেভ হবে, ডট কিন্তু সেভ হবে না। আমি যদি সেভে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার ডট শুদ্ধ সেভ হবে। তো আমরা যখন এমএস ওয়ার্ডে লিখতে যাব কোনো ডকুমেন্ট, কারণ ফাইলটাকে তো সেভ করবোই, এবং কি এর সাথে যেটা লিখতেছি কিছুক্ষণ পর পর আমরা 4 সেকেন্ড 5 সেকেন্ড পর পর কন্ট্রোল এস চাপবো, কারণ আমার লেখাটা বলা যায় না কখন চলে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, তাই না? তো কন্ট্রোল এস চাপে আমি এটাকে আপডেট করে নিলাম। এখন আসি হচ্ছে মূল কাজে। তো এটা হচ্ছে আমাদের ফাইল থেকে ফোল্ডারটা ক্রিয়েট করা গেল। প্রথমে কিন্তু ফোল্ডার ক্রিয়েট করতেই হবে এমএস ওয়ার্ডে। এখন এখানে হোম আছে, আমি হোমের মধ্যে আসি। এটা কীভাবে বুঝবো, এই যে হোম লেখাটার উপরে দেখেন সাদা করে একটা শেপ দেখা যাচ্ছে না, চারকোনা, হোমের মধ্যে চারকোনা একটা শেপ। আমি যদি ইনসার্টে ক্লিক করি, ইনসার্ট কিন্তু সাদা হয়ে গেছে। তো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি যে আমি কোন জায়গাটার মধ্যে বর্তমানে আছি। তো এই যে উপরে যেটা আছে, এই এতটুকু চারকোনা অংশটাকে বলা হয় রিবন বার। এই রিবন বারের মধ্যে অনেকগুলো নাম আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা করে অপশন। যেমন এখানে হোম একটা অপশন, এই অপশনে ক্লিক করার পরে এই যে অনেকগুলো লিখে আসছে না, এখানে অপশন আসছে, এগুলোকে বলা হয় টুলস। আমি যদি ইনসার্টে ক্লিক করি, চেঞ্জ হয়ে গেছে না এগুলো প্রত্যেকটা, এগুলো একটা অপশন। আর এই অপশনের মধ্যে যেগুলোকে পাই, এগুলো হচ্ছে টুলস। যেমন আপনার মোবাইলে ক্যাপকাট ব্যবহার করেন, ক্যাপকাটে অনেকগুলো টুলস আছে না, কোনোটা দিয়ে বেশি লাইট বাড়ায়, কোনোটা দিয়ে লাইট কমায়, ওগুলো কিন্তু এক একটা কিন্তু টুলস, আর প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ। তো ঠিক একইভাবে আমারও কিন্তু এখানে আলাদা আলাদা কাজ আছে টুলসে। তো আমি এখানে প্রথমে আমি এমএস ওয়ার্ডে আসলাম, এমএস ওয়ার্ডের পরে আমার এখানে এই যে লেখাটা লিখছি, এইটা একটা ফন্ট, তাই না? এই ফন্টের একটা স্টাইল আছে, এই ফন্ট স্টাইলটাকে আমি কোথা থেকে চেঞ্জ করতে পারি, আমি চাইলে আমার মতো করে চেঞ্জ করতে পারি। এই যে এখানে ক্যালিবারি বডি লেখা আছে একটা, এখানে এই ফন্টের নাম হচ্ছে ক্যালিবারি বডি। আমি এই তীর চিহ্নটা যদি ক্লিক করি, এই বক্সের মধ্যে এখানে অনেকগুলো ফন্টের নাম আসছে, কিন্তু টাইম নিউ রোমান আসছে, তারপর অনেকগুলো আছে, এখানে এরিয়াল ব্ল্যাক আসছে। আমি যেটার উপরে কার্সরটা রাখবো ওইরকম লেখাটা কিন্তু ধারণ করতেছে এখানে। মোবাইলে যেমন ফন্ট থাকে না, কারো মোবাইলে হচ্ছে লেখাগুলো বাঁকা থাকে, কিন্তু তো ঠিক একইভাবে, হ্যাঁ, যেমন এখানে এরিয়াল ন্যারো দিলাম, এই ফন্টটা একটু দেখতে অন্যরকম হয়ে গেছে না? তো এখান থেকে আমি যদি চাই এটাকে এভাবে দিলাম, তাহলে চেঞ্জ হয়ে গেছে না? বিশেষ করে এই লেখাগুলো কখন ব্যবহার, আপনারা ওই যে ইনভাইটেশন কার্ডগুলো আছে না, ইনভাইটেশন কার্ডের উপরে দেখবেন যে বিভিন্নভাবে লেখাগুলো ডিজাইন থাকে। সার্টিফিকেটের উপরে বাবা মার নাম যে লেখা থাকে একটু বাঁকা থাকে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফন্ট। তো ওরকম আমরা চাইলে যে কোনো একটা ফন্ট নিয়ে আমরা এখান থেকে লিখতে পারবো, তবে আমাদের যেটা কাজের দরকার ওইটাই। তবে সাধারণত আমরা এখান থেকে টাইম নিউ রোমান একটা ফন্ট আছে, স্ট্যান্ডার্ড ফন্ট, এটা দিয়েই কাজ করতে পারি আমরা। তো এখানে আমার ফন্টটা গেল, এইটা গেল আমার ফন্টের নাম। এখন এই ফন্টটাকে আমি একটা পেজের মধ্যে কতটুকু সাইজ দিয়ে রাখতে পারি, কতটুকু আকার আকৃতি দিতে পারি। একই একটা যখন ডকুমেন্ট লিখি আমরা, ওই ডকুমেন্টের মধ্যে কিন্তু বিভিন্ন লেখা কিন্তু বিভিন্ন সাইজের হয়। যেমন আমি সার্টিফিকেটের কথা বললাম, সার্টিফিকেটে ওই যে উপরে ইয়াটা থাকে না, লেখাগুলো উপরে এগুলো কিন্তু বড় থাকে। যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি যে অনেকগুলো লেখা আছে, ওগুলো কিন্তু অনেক বড় থাকে না,
হ্যাঁ, তো ওইগুলা হচ্ছে আমার বড় থাকে, তো আবার নিচের লেখাগুলোও কিন্তু ছোট থাকে সবগুলাই। তো আমরা চাইলে যে কোনো জায়গায় কিন্তু ফন্টটাকে বড় ছোট করতে পারি। এখন ফন্টটা কীভাবে ছোট বড় করব, ধরেন যে আমি এখানে পঞ্চগড় লেখাটা লিখছি, এই লেখাটাকে আমি এখন ছোট করব আরও, এটাকে সিলেক্ট করতে হবে। এমএস ওয়ার্ডে আপনি যেই কাজটাই করেন না কেন আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই যে এইখানে এই ফাঁকা জায়গাটাতে কার্সরটা রাখে টান দিব, এর আগে আমরা যেভাবে টানে সিলেক্ট করছিলাম। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে 22 আছে না, ঠিক আছে, কীভাবে ফন্টের এখানে তীর চিহ্নতে ক্লিক করছিলাম, এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখেন 8, 9, 10, 11, 12 আসছে কিন্তু। তো বিভিন্ন ফন্ট কিন্তু আছে, আমি কার্সরটা যেটার উপরে রাখবো ক্লিক করিনি, কিন্তু আমি চেক করতেছি যে কোনটা সাইজ কেমন দেখা যায়। আমি এটার মধ্যে নিচের দিকে যত যাব অত কিন্তু বড় হতে থাকবে এটা। তো আমি এখান থেকে 72-এ ক্লিক করলাম, মানে সর্বশেষ যেটা আমার পছন্দ ওটার মধ্যে একটা ক্লিক করলেই ওই সাইজটা কিন্তু উঠে আসবে এখানে। এখন উঠে আসছে, আমি যদি পরবর্তীতে যে লেখাগুলো লিখবো সবগুলাই কিন্তু হচ্ছে আমার কি হয়, বড় হাতের উঠবে, কারণ আমি যেখানে 72 করে দিছি তার জন্য। এখন আমি চাচ্ছি যে পঞ্চগড় লেখাটা আর এই জেলা লেখাটা দুইটাই 72 সাইজ। তো আমি এইটাকে শুধুমাত্র জেলা লেখাটাকেই ছোট করব। তো কী করতে হবে তখন আমাকে, শুধুমাত্র এই লেখাটাকেই সিলেক্ট করতে হবে, কারণ এমএস ওয়ার্ডে আপনি যেটাই করবেন না কেন নির্দিষ্টভাবে যাকে নিয়ে করতে চাইবেন ওকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যদি এখান থেকে চলে আসি, তো এই যে দেখেন আমার সাইজটা ছোটো বড় হচ্ছে না, আমি এখান থেকে 28-এ দিলাম। তো 28-এ দিলাম, এখন এটা দেওয়ার পরে আমি আরেকটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে এখান থেকেও দিতে পারি, ছোটো বড় করতে পারি, যে এটাতে ক্লিক করেও করতে পারি। হ্যাঁ, এখানে অনেকটা করে কিন্তু কমতেছে। আবার এমন দেখে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে আমার 8 আছে, 9 আছে, 10, 11, 12, 10-এর পরে এখানে দেখেন 13 নাই, কিন্তু 14 আছে, 15 কিন্তু নেই। তো এখানে আমার যদি কোনো পেজের মধ্যে আমি একটা পেজ, এই যে পুরা পেজটা যে আছে এটার মধ্যে এমন কিছু লেখা লিখছি যে জায়গায় আমার 14 করলে হচ্ছে খুবই ছোট হয়ে যাচ্ছে, আর 16 করলে খুবই বড় হয়ে যায়, আর একটা পেজে ভাঙে চলে যাচ্ছে লেখাটা। তো আমার 15 করলে কিন্তু একবার ফিট হয়ে যাচ্ছে পেজটার মধ্যে। তো আমরা কি করব, এই যে ঘরটাতে আসে এখানে ক্লিক দিয়ে ব্যাক স্পেসটা দিয়ে এই 26 নাম্বার আছে এটাকে মিশাই দিয়ে আমার যেটা দরকার আমি 15 লিখে দিলাম, তারপর ইন্টার, যে 15 আমার হয়ে গেছে, এটা 15 নাম্বার সাইজে এটা হয়ে গেছে, তাই না? 15 কিন্তু দেওয়া ছিল না এই জায়গায়, আমি আমার মতো করে তৈরি করে নিলাম। আবার এমন কিছু জায়গায় দেখা যাচ্ছে যে 15 দিলে একেবারে ছোট হচ্ছে, আবার 16 দিলে একেবারে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি 15.5 করে দেখতে পারি যে হয় কি না। আসলে 15.5 কিবোর্ডের মধ্যেই দশমিকের মতো আছে একটা ইন্টার, একটু হইলেও কিন্তু বাড়ছে, যেটা আমাদের চোখে কিন্তু ধরা পড়বে না। তো আমি যা কিছু করি কন্ট্রোল-এস চাপলাম, তো এটা গেল আমার একটা ফন্টের স্টাইল। আমি চাইলে বিভিন্ন, হ্যাঁ ওটা দেখাবো, আমি এক এক করে যাচ্ছি এটাকে। তারপর আমার এখানে হচ্ছে অনেকগুলা অপশন আছে। আচ্ছা আমি আগে এটাকে বলি যে পেজটা কীভাবে ছোটো বড়ো করতেছি। এই যে পেজটা আছে আমার, এটা আমি ছোটো বড়ো করতেছি না, এটাকে আমি কয়েকটা ভাবে করতে পারি। 1 নাম্বার কাজ আমাদের এই যে এখানে দেখেন একটা স্কেল দেওয়া আছে এতটুকু, কিন্তু এখানে কি আছে, মাইনাস আছে না, এটাতে প্লাস আছে, এখানে কত পার্সেন্ট, এটা 40। আমি এখান থেকে জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। আমার এই জায়গায় আমি যদি হচ্ছে এই মাইনাসের মতো এখানে ক্লিক করি, কি হচ্ছে আমার ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সব থেকে ছোট হয়ে গেছে কিন্তু এটা। আবার আমি যদি সামনের দিকে ক্লিক করি বাড়তেছে, তাহলে এইটা 1 নাম্বার আমার গেল। আরেক নাম্বারে আমি এটাকে বড় ছোট করতে পারি, এই যে এখানে লাইনটা আছে এটাকে কার্সরটা দিয়ে ক্লিক করে আমি ধরে টানি যদি, তাহলে এটা আমার ছোট বড় হবে। এই যে ছোট বড় হচ্ছে, এই যে বড় হচ্ছে না এটা, তাহলে আমার কয়টা নিয়ম গেল, 2টা গেল, কিন্তু একটা ক্লিক করে আরেকটা টানে কিন্তু ছোট বড় করতে পারি। তো আরেকটা কাজ করতে পারি, আমাদের কিবোর্ডে যে কন্ট্রোল বাটনটা আছে, প্রথমেই বলছিলাম যে কন্ট্রোল বাটনের কিন্তু বিভিন্ন জায়গায় কাজ। তো কন্ট্রোল বাটনটা যদি আমি এক হাত দিয়ে চাপে ধরি, আর এক হাত দিয়ে কিবোর্ডের যে প্লাস মাইনাস বাটন আছে আমি যদি মাইনাসটা চাপতে থাকি তাহলে ছোট হচ্ছে, আবার যদি আমি প্লাসটা চাপতে ধরি তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, কিন্তু ছোট বড় হচ্ছে না এটা। তাহলে আমার 3টা নিয়ম গেল। কিন্তু এখন 4 নাম্বার আরেকটা শর্টকাট নিয়ম আছে, আমি যদি কোনো পেজকে লিখতে লিখতে এইভাবে একবার কন্ট্রোল চাপে প্লাস মাইনাসে আসি, তাহলে কিন্তু আমার এখানে একটা রাখে কিন্তু আরেকটা আসতেছে। আর যখন আমার মাউসটা সবসময় হাতেই আছে, আমি চাইলে মাউসটা দিয়েও করতে পারি। এক হাত দিয়ে কন্ট্রোলটাকে চাপে ধরে এই যে মাউসের যে চাকাটা আছে এই চাকাটাকে এই যে ঘোরাচ্ছি না, এটা কিন্তু ঘুরেলে কিন্তু এমনি এমনি ছোটো বড়ো হচ্ছে না। আমি এই যে এক হাত দিয়ে কন্ট্রোলটা চাপে ধরছি এখানে। হ্যাঁ, অনেকগুলো নিয়ম আছে এটা। আমি এই যে 4টা নিয়ম গেল, আর 5 নাম্বার আরেকটা নিয়ম আছে, আমি কন্ট্রোল চাপে ধরে এটাকে যত ঘুরাবো অত বাড়তে থাকবে। এখন 5 নাম্বার নিয়মটা কোথায়, এই যে এখানে পার্সেন্টটা আছে না, পার্সেন্টের মধ্যে একটা ক্লিক দিব, যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এরকম উঠছে না একটা, ওই যে পার্সেন্টের ওখানে কত আছে 50% লেখা আছে। আমি এখান থেকে এটাকে মিশাই দিলাম, আমি এখান থেকে দিলাম 70%। দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এখানে ওকেতে ক্লিক দিব একটা, অথবা কিবোর্ড থেকে ইন্টার। 70% হয়ে গেছে না এটা। 5টা নিয়মে কিন্তু আমি এটাকে ছোট বড় করতে পারি।
জুম ইন আর জুম আউট। এখন এই যে আমার পেজটা দেখা যাচ্ছে, এখানে আরেকটা দেখেন, এই যে একটা বইয়ের মতো দেখা যাচ্ছে না, দুইটা পাতা মনে হয় খুলে আছে, আরেকটা মানে একটা পেজে দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, এটা ক্লিক করার পরে দেখেন আমার একটা পাতার মতো হয়ে গেছে, কিন্তু বড় হয়। আমার যদি ডকুমেন্ট দুইটা থাকতো তাহলে এই পাশের একটা পেজে থাকতো একটা, আর একটা পেজ, দ্বিতীয় পেজে এখানে ক্লিক করলে পরের পেজটা আসতো। উপরের অপশনগুলো হারাই গেছে না? তো এইভাবে লিখতে যাবো না, এইভাবে আমরা দেখতে পারি যে আসলে লেখাটা কেমন হয়ে গেছে একটা ফুল স্ক্রিনের মধ্যে। তো আমরা সবসময় এই যে ওয়ান পেজের মধ্যেই করবো, তাহলে অপশনগুলো শুদ্ধ দেখা যাবে। কখনো যদি আপনার ভুলবশত চাপ লাগে এরকম হয় আর পুরো স্ক্রিনটা এরকম হয়ে যায়, আপনি যদি বুঝতে না পারেন যে কি সমস্যা হয়েছে, তখন আপনি এই জায়গাটাতে ক্লিক দিবেন, এই যে লাইনগুলো আছে এটার মধ্যে, এই লাইনটার মধ্যে আমি একটা ক্লিক দিলাম, আর পাশে যেটা আছে আরেকটা, এটাতে ক্লিক করলে আমার লেখাটা এক সাইডের মধ্যে চলে গেছে, উপরে কর্নারের দিকে, এখান থেকেই শুরু হবে। আগেরটা কিন্তু মাঝখানে ছিল না পেজটা। তো এরকম যদি হয় আমি এই যে মাঝখানে দিব এটা। তো এখানে আমি এটাকে ছোট করে দেখি যে আসলে আমার পেজটা কতটুকু। তো আমার পেজটা কিন্তু দেখতে এরকম, এটা একটা পেজ। এই পেজটাকে আমি বিভিন্ন সাইজে দিতে পারি। আমরা কম্পিউটার দোকানে গেলে কি বলে যে A4 সাইজের পেজে প্রিন্ট করতে না, A4 সাইজের পেজে যদি করতে চাই এটা আমরা এখান থেকে করতে পারি। তো আমার হচ্ছে এখানে পেজটা জুম ইন করা গেল, জুম আউট করা গেল, তারপর হচ্ছে একটাকে ফাইলকে সেভ করা গেল, তারপর হচ্ছে আমার এখানে অনেকগুলো ফন্টের নাম গেল এবং ফন্ট সাইজ। এখন আমি কয়েকটার সাথে আরও কয়েকটা পরিচয় করা দিব, পরবর্তীতে আপনারা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন MS ওয়ার্ডের জন্য। তো এখানে আমি MS ওয়ার্ডের হোমের মধ্যে এখানে আবার অ্যালাইনমেন্ট আছে অনেকগুলা। এই যে কোনো কিছু আমি এটাকে ছোট করে দিই, কারণ তাহলে আমি এখান থেকে, আমাদের সবসময় স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু 12 নাম্বার। আমরা যে কাগজগুলোতে যে প্রিন্ট দেখি না, আমাদের 12 নাম্বার সাইজে কিন্তু থাকে। এটা আমরা কারো যদি সিভি লেখা দেখি, সিভি বায়োডাটা যে আছে সবগুলো কিন্তু 12 নাম্বার 11 নাম্বার সাইজের মধ্যে থাকে। এই যে লেখাটা হচ্ছে আমার এই জায়গায় আসছে, এই জায়গাটাকে আমি এখন কি করতে পারি, এটাকে অ্যালাইনমেন্ট করতে পারি। এই যে হোমের মধ্যে আছে প্যারাগ্রাফ নামের একটা অপশন আছে, এখান থেকে আমি এই যে মাঝখানে যদি ক্লিক করি, এগুলো আমার অ্যালাইনমেন্ট, লেফট রাইট সেন্টার। তো এগুলো আমরা যখন বায়োডাটা লিখবো তখন দেখবো যে আমাদের এটা আসলে নির্দিষ্টভাবে কাজ হয় না, এটা আসলে আমাদের লেখাটার উপরে নির্ভর করে যে আমি কোন লেখাটাকে কীভাবে করতে যাচ্ছি। তো আমি শুধু এতটুকুই বলতে পারি যে আমরা যদি কোনো লেখাকে মাঝখানে নিতে যাই তাহলে অ্যালাইনমেন্ট, এই সেন্টার অবশ্যই সিলেক্ট করতে হবে। এই সেন্টার লেখাগুলো কোথায় ব্যবহার হয় বলতে পারবেন? তো কোন কোন কাজের জন্য দেখছিলেন কি কোনো কাগজের মধ্যে কোথাও যে মাঝখান থেকে লেখা? যেমন একটা উদাহরণ দেন যে কোন জায়গায়? নোটিশ বোর্ডে আছে, যেমন বিজ্ঞপ্তিগুলো দেখছিলেন না, মাঝখানে বিজ্ঞপ্তি লেখা থাকে না? এই যে বিজ্ঞপ্তি, আমি যদি এখানে বিজ্ঞপ্তি লিখি, ওই বিজ্ঞপ্তি কিন্তু মাঝখানে থাকে। তো আমি ধরে নিলাম যে এই পঞ্চগড় জেলা লেখাটাই হচ্ছে আমার বিজ্ঞপ্তি। আমি এটাকে বিজ্ঞপ্তিটাকে মাঝখানে সেন্টার করে দিলাম, সিলেক্ট করে সেন্টার করলাম। এখন আমি এখান থেকে কিবোর্ডে, আমরা ইন্টারের ওখানে একটা চিহ্ন দেখছিলাম যে ঘুরে নিচের দিকে আসছে, এখানে ইন্টারটা চাপলে আমার কি হয়, নিচের লাইনে চলে আসে। নিচের লাইনে চলে আসলাম। এখন দেখেন এই জায়গায় লেখা শুরু করলে কি মাঝখান থেকে আসতেছে না? কিন্তু আমার পরের লাইনটা তো মাঝখান থেকে নাও হইতে পারে। আমরা কি করব, মাউস দিয়ে এই যে এখানে অ্যালাইনমেন্ট লেফট করব। লেফট মানে এখন আমার অ্যালাইনমেন্ট লেফট মানে কি, আমার যা লিখবো এই সাইড থেকে শুরু হবে। আমার এই যে একটা চাপে ধরলাম, এই সাইড থেকে শুরু হচ্ছে, ওই সাইডে শেষ হবে, আবার পরের লাইনটা ওইখান থেকেই শুরু হবে। এই যে ইন্টার চাপ দিয়ে আমাদের কিবোর্ডের মধ্যে যদি আমি ইন্টারটা চাপ দিই, ইন্টারটা চাপ দিলে কিন্তু নিচের লাইনে চলে আসবে। আবার আমি যদি না, একটা চাপ দিলেই চলে আসবে। আমার অ্যালাইনমেন্ট লেফট বলতে কি এই দিক থেকে শুরু হবে না? আমি যদি অ্যালাইনমেন্ট রাইট করতে চাই তাহলে আমার কী করতে হবে, এই যে উপরে একটা অপশন আছে অ্যালাইনমেন্ট রাইট, তাহলে আমার কী হয়, এই যে এরকম আরবি বইয়ের মধ্যে যে লেখাগুলো এই সাইড থেকে শুরু হয় না, এখন এই যে অ্যালাইনমেন্ট লেফট রাইট আমরা কখন ব্যবহার করব? আমি যদি ছোট্টভাবে একটা উদাহরণ দিই, যে আমরা যখন ওই যে কোনো কিছু অ্যাপ্লিকেশন লিখি না, অ্যাপ্লিকেশনে বেশি কি ডেটটা লিখি, ডেটটা তো এখানে লিখি। যদি পিসির ক্ষেত্রে আমাদের ডেট লিখতে হয় তখন আমরা অ্যালাইনমেন্ট রাইট করে দিতে পারি। অ্যালাইনমেন্ট রাইট করলে আমাদের হচ্ছে এই জায়গা থেকে আমি এটাকে লিখতে পারবো। তো ওইটা রাইট করার পরে ইন্টার বাটন চাপবো, নিচে চলে আসবে, নিচের লাইনটাও কিন্তু তখন এখান থেকে শুরু হবে, তখন আমরা কেউ অ্যালাইনমেন্ট লেফট করে দেবো। এটা আমরা পরের ক্লাসে একটা বায়োডাটা লিখবো, এখানে আমরা পুরো ধারণাটাই দেখতে পারবো। তো এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট গেছে। এখানে আরও অনেকগুলো অপশন আছে, বুলেট পয়েন্ট, এতগুলো দেখালে আপনাদের আজকে মনে থাকবে না। আর আমি এটার মধ্যেই দেখাই যে এই এতটুকু ফন্টের মধ্যে কি কি আছে। আমরা এই যে কোনো কিছু লেখাকে আমি যদি এটাকে বোল্ড করতে চাই, যেমন বিজ্ঞপ্তি লেখাগুলা, উপরের যে লেখাগুলো এগুলোকে একটু মোটা করে দেওয়ার দরকার, কারণ যেহেতু ওটা সবার ফোকাসটা এখানেই যায়। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে দেখেন বি নামের একটা লেখা আছে না, এটার উপর কার্সর রাখলে এটাকে বোল্ড করা হয়। এটা শর্টকাট হচ্ছে Ctrl+B। আমরা একটু আগে শর্টকাট বাটন কয়েকটা দেখছিলাম, আস্তে আস্তে কিন্তু অসংখ্য শর্টকাট বাটন বেরোবে আমাদের সামনে। তো Ctrl+B, অথবা আমি এখান থেকে ক্লিক করলে বোল্ড হয়ে গেছে, এটা বোল্ড হয়ে গেছে না?
আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল বি। এই যে দেখেন আমার একটা বোল্ড করা আর একটা বোল্ড ছাড়া দুইটাই আলাদা আলাদা মনে হচ্ছে না? এটা একটু বেশি মোটা আর কালো মনে হচ্ছে, অর্থাৎ এটা বোল্ড আর এটা কিন্তু বোল্ড ছাড়া। তো এখন একটা পেজের মধ্যে যখন আমার কোনো কিছুকে আমি ফোকাস করে দিতে চাই, ওটাকে অবশ্যই বোল্ড রাখতে হবে। আর দ্বিতীয়ত এটাকে একটু বড় করে দিতে হবে, পরের লেখাগুলো আমার ছোট হলেও সমস্যা নেই, বড় করলাম। তো এটা বোল্ড। আর আমি যদি ইটালিক করতে চাই লেখাটাকে, ইটালিক একটা ফন্টের মতো দেখতে, এই যে বাঁকা লেখাটার মতো, এই যে বাঁকা। তো এই ইটালিক লেখাটা আমরা সময় যে আমাদের যে ইংলিশ যে কম্পোজিশনগুলো আছে না, উপরে টাইটেল লেখাটা দেখবেন যে দুইটা লাইন কিন্তু বাঁকা বাঁকা থাকে, দেখছিলেন কি কখনো? ঠিক ওই রকম করে কিন্তু আমরা কোনো লেখাকে যদি ইটালিক করতে চাই তাহলে সিলেক্ট করে এই যে আইটাতে ক্লিক করলে ইটালিক হয়। আবার আমি যদি এটাকে আবার সিলেক্ট করে আগের মতো নিয়ে আসতে চাই তাহলে আবার সিলেক্ট করে এই জায়গায় ক্লিক করতে পারি। এখানে দেখেন আমি এই পঞ্চগড় লেখার উপরে ক্লিক করতেছি, এখানে বিটা চার কোণা একটা ঘরের মতো ধরে আছে না? এর মানে কি আমার বোল্ড করা আছে। আমি যদি এখানে এদিকে ক্লিক করি, এদিকে কি বোল্ড করা আছে? বোল্ড করা নাই। তো সিলেক্ট করলে কিন্তু যেটাকে যেই অবস্থায় যেই কাজটা করা আছে ওটা কিন্তু এখানে দেখা যাবে, বোল্ড আছে। যদি ইটালিক করি তাহলে দেখেন এই যে লেখাটার উপরে ক্লিক করতেছি, আমার এটা বি আর আই চার কোণা একটা ঘরের মতো ধরছে, এর মানে আমি এটাকে বোল্ডও করছি ইটালিকও করছি। কিন্তু এটা বোল্ড ইটালিক গেছে। আগের মতো করতে চাইলে আবার সিলেক্ট, তারপর আইতে ক্লিক করলে ইটালিক চলে গেছে। আমি যাচ্ছি আমি এটাকে আন্ডারলাইন করব। এই যে ইউ এর নিচে একটা লাইন দেখা যাচ্ছে না, এটাতে একটা ক্লিক করলে আন্ডারলাইন হয়ে গেছে। এটা কোনো লেখাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তো এখানে আন্ডারলাইনের আবার অনেকগুলো অপশন আছে। এটাকে সিলেক্ট করলাম, এই যে তীর চিহ্নটার মধ্যে ক্লিক করলাম, এখানে ডাবল আন্ডারলাইন আছে, কিন্তু আবার ডাবল আন্ডারলাইন আছে, আবার নিচে আরেকটা আন্ডারলাইন আছে। এইটা করলে আবার লাইনটাকে বেশি মোটা দেখা যায় এটার উপরে, মানে এখানে যতগুলো যেভাবে দেখা যাচ্ছে ওইভাবেই কিন্তু আসবে এটা। তারপর আমি যদি এখানে আন্ডারলাইনটাকে কালার করে দিতে চাই, আমি লাল কালারটা করে দিই যেন আপনাদের মানে বোঝা যায় দূর থেকে, যেটা আর কি। লাল কালারে ক্লিক করলাম, এই দেখেন এখন আন্ডারলাইনটা লাল হয়ে গেছে। কিন্তু এটাকে যদি আবার আগের মতো নিয়ে আসতে চাই, সিলেক্ট করলাম, করার পর আবার এই জায়গায় চলে যাব। এখান থেকে আমি এই যে আন্ডারলাইন কালারে চলে যাব, এখান থেকে হচ্ছে আমি এটাকে নন করে দিলাম, আন্ডারলাইনের কালারটাই আন্ডারলাইনটাই চলে যাবে। এখান থেকে আসলে আমার অটোমেটিকে ক্লিক করতে হবে, এই যে অটোমেটিক করলাম, আগের মতোই চলে আসছে এটা। আর যদি আন্ডারলাইনটা একেবারে না চাই, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে নন করে দিলে কোনো আন্ডারলাইনই থাকবে না। তাহলে আমার এটা আন্ডারলাইন গেল। এখন আমরা অনেক সময় এই যে এইটা আছে এ বি সি যে একটা টান দেওয়া আছে না, এটা অনেক সময় দেখায় কি আমরা এমন কিছু ডকুমেন্টের মধ্যে দেখি যে বিভিন্ন সময় দেখবেন যে চাকরির যে বইগুলো আছে কোনো একটা সালের নাম কিংবা কোনো একটা তথ্য দেওয়া আছে, ওই তথ্যটাও আছে এবং পরবর্তী যে নতুন তথ্যটাকে অ্যাড করছে ওটাও দেওয়া আছে। আগেরটাকে একটা কী হয় টান দিয়ে দেখা দেয় যে কাটা চিহ্ন, মানে একেবারে ওটা বাদ না। তো আমি এটাকে এখান থেকে যদি সিলেক্ট করে এখানে ক্লিক করি এরকম দেখা যায়। আমরা অনেক সময় কোনো প্রোডাক্টের উপরে দেখি যে একটা প্রোডাক্টের দাম ছিল 100 টাকা, পরবর্তী ওটা 95 টাকা হয়ে আসছে। ওই আগেরটাও কিন্তু রাখে দেয় এবং পরেরটাও কিন্তু রাখে দেয়, একটা কাটা চিহ্ন দিয়ে বুঝিয়ে দেয়। তো এটার বেশি কাজ নেই, এটা যারা হচ্ছে গণিত কোশ্চিন তৈরি করে তাদের এটার কাজ দরকার হয়, এবং এইখানকার যে এক্স স্কোয়ার যে যে পাওয়ারগুলো আছে ওদের দরকার হয়, এগুলো আমাদের এগুলোতে লাগবে না। তো আমি এটা সিলেক্ট করে আগের মতো যদি এখানে ক্লিক করি চলে আসছে এটা। তো আমরা যদি কোনো ফন্টকে চেঞ্জ করতে চাই, যেমন লেখাটাকে চেঞ্জ করতে চাই, ফন্ট আমার এগুলো সবগুলো কালো কালার না, আমি যাচ্ছি এই পিটাকে একটু আলাদা কালার করব। তাহলে নির্দিষ্টভাবে সিলেক্ট করলাম পিটাকে শুধুমাত্র, এখানে একটা কালার আছে এ লেখা আছে না, এর নিচে লাল একটা মার্ক করা আছে মোটা করে, এটা নিচে এই তীরের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমি যদি এই অনেকগুলো কালার দেওয়া আছে, আমি যেটার মধ্যে ক্লিক করব ওটার কালার কিন্তু চলে আসছে এখানে। তারপর যদি আমি এটাকে কালার দিতে চাই, এটার মধ্যে ক্লিক করে লাল কালার দিই, লালটাকে সিলেক্ট করলাম। তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার দেওয়া যায় এখান থেকে। তো আমরা চাইলে কোনো কিছু লেখাকে কালার দিতে চাই, কোনো ডকুমেন্টের মধ্যে যদি আমি দেখি যে লাল কালার করা আছে কিংবা নীল কালার করা আছে, আর আমি যদি সবগুলোকেই চাই, যেমন এই সবগুলোকেই যদি এক কালার দিতে চাই, সবগুলোকেই সিলেক্ট করে আমি যে কোনো একটা কালার এখান থেকে এটাকেই দিলাম, হয়ে গেছে। কোনো বায়োডাটাতে দেখবেন যে সিভিগুলোতে অনেকের রঙিন করে লেখা থাকে না সাইড দিয়ে, আর আমার হচ্ছে আরেকটা কালার আছে এই জায়গায়, এই যে মাঝখানে যে একটা কলমের মতো, এটাকে বলা হয় হাইলাইট কালার। হাইলাইট কালারটা আমরা যখন হচ্ছে কোনো লেখাকে লিখতে যাই, আচ্ছা আমি দেখি আমার এখানে কোনো লেখা আছে নাকি আগের। আচ্ছা এখানে আমার একটা আগের লেখা ছিল, আমি হাইলাইট কালারটাকে এখান থেকে দেখাইলে আপনারা সহজে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো আমার এটা কি করা আছে উপরে? বোল্ড করা আছে, তারপর আন্ডারলাইন করা আছে, তারপর এটাকে অ্যালাইনমেন্ট কি করা আছে? অ্যালাইনমেন্ট
অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট কি করা, সেন্টার করা আছে না, মানে এটা সেন্টার করছি এই জন্য, কারণ এখানে হচ্ছে একটা ট্রি প্লান্টেশন লিখছি আমি, এর কিন্তু সাইজটাও কিন্তু আলাদা করে দিছি। এটার সাইজ কত 22 দেওয়া আছে না, এদিকে ক্লিক করলে সাইজগুলো দেখেন 12 নাম্বার দেওয়া আছে, কারণ একই রকম সাইজ দিলে কিন্তু সবগুলো একই দেখা যায়, বোঝা যায় না যে আসলে কোনটার কি। তো আমি এটাকে বড় করে দিছি যেন বোঝা যায় যে এটা একটা টপিক এই কথাটার। তো আমি এটাকে এখন হাইলাইট কালারটা, আমি টেক্সট কালারটা দেখালাম না, হাইলাইট কালার হচ্ছে এই যে এটা। ধরেন যে আমরা বই পড়তে পড়তে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক পাইছি, ওটাকে হাইলাইট করে দিই না হাইলাইট পেন দিয়ে, আমি চাচ্ছি যে হ্যাঁ মার্ক করে, আমি চাচ্ছি এই এতটুকু লাইনকে আমি মার্ক করবো, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। প্রথমে সিলেক্ট করলাম, করার পরে এই জায়গায় চলে যাবো, এখানে প্রথমে যদি একটা ক্লিক করি তাহলে এটাকে হলুদ কালার হয়ে যাবে। তো এখানে মূলত বেশি কালার নাই, যতগুলো টেক্সট কালারের মধ্যে আছে অনেকগুলো কালার, এখানে টেক্সটের মধ্যে অনেকগুলো আছে, হাইলাইটের মধ্যে শুধুমাত্র কয়েকটা কালার। তো আমি এখান থেকে যে কোনো একটা কালারের মধ্যে যদি কার্সরটাকে দিয়ে ক্লিক করি আমার কিন্তু ওই কালারটাই চলে আসবে এখান থেকে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে যে কোনো একটা কালার দিতে যাচ্ছি, যেটা কালারের উপরে আমি কার্সরটা রাখবো ওই কালারটাই কিন্তু চলে আসবে। আমি এটাকে সবুজ কালার করে দিলাম, এটা হাইলাইট কালার হয়ে গেছে না আমার। তো এরকম একটা ডকুমেন্টের মধ্যে যদি আমি কোনো কিছু হাইলাইট করতে চাই তাহলে এটাকে কালার করে নিব এখান থেকে। আর আমি যদি কোনো হাইলাইট কালারই রাখতে না চাই সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে আবার এই হাইলাইট কালারের মধ্যে চলে যাব, এই চিহ্নটার নিচে লাস্টে দেখবেন এখানে নো কালার একটা লেখা আছে, নো কালারের মধ্যে ক্লিক দিলাম, চলে গেছে কিন্তু সবগুলো, কোনো কালারই নেই। আর আমি যদি চাচ্ছি এই টেক্সটটাকে চেঞ্জ করব, টেক্সটের কালারটাকে এখান থেকে আমি দিলাম এটা কালার, চেঞ্জ হয়ে গেছে না এটা। তো কিবোর্ড থেকে আমাদের আর একটা শর্টকাট আছে, আমরা এর আগে এখানে স্লাইডের মধ্যে দেখছিলাম যে Ctrl Z আর Ctrl Y, এই যে এরকম হয়ে গেছে এটা। এর আগে আমার কালো কালার ছিল না, আমি চাইলে কিন্তু এটাকে সিলেক্ট করেও কিন্তু এখান থেকে অটোমেটিক করে দিতে পারি। আবার আমি চাইলে কিবোর্ড থেকে Ctrl+Z চাপলেও কিন্তু আগের মধ্যে চলে আসছে এটা, এটাও একটা শর্টকাট। আপনারা কি খাতা কলম নিয়ে আসছেন? Ctrl+Z, আপনাদের কি সাথে কলম কাগজ আছে? আচ্ছা কাগজ নেই, তাহলে পরের ক্লাস থেকে যদি কাগজ সাথে রাখেন তাহলে এগুলো লিখে রাখতে পারেন। Ctrl+Z দিয়ে কিন্তু পূর্বের অবস্থায় যাওয়া, এই Ctrl+Zটা আমাদের একটা কম্পিউটার টাইপিং সব থেকে বেশি জরুরি, এটা দরকার। এখন এখানে দেখেন আমার লাস্টের মধ্যে এই যে এন লেখাটার পূর্বে ক্লিক করা আছে না, ভুলবশত আমার ব্যাক স্পেসটা হাত লাগে চাপ পড়ে গেল, একটা লেখা কিন্তু মিসিং হয়ে গেছে এই জায়গা থেকে। তো হঠাৎ করে আপনার মনে নেই যে কোনটা চলে গেছে, এটা হতে পারে একটা অঙ্ক সংখ্যা, একটা অঙ্ক সংখ্যা ভুল থাকলে তো পুরো হিসাব ভুলে যায়। তো এখন তো আমার মনে নেই যে কি হয়ে গেল, পূর্বে কি ছিল, কারো কি আইডিয়া আছে? মানে দেখছিলেন না এন ছিল, তো আমার মনে নেই। তো আমি এখান থেকে Ctrl+Z যদি চাপ দিই আমার লেখাটা এরকম ছিল, এরকম ছিল। এবং আমি যদি Ctrl+Z প্রেস করি এটাকে বলা হয় হচ্ছে আন্ডু, Ctrl+Z। আর আমি যদি কিবোর্ড থেকে Ctrl+Y চাপ দিই, আমি যদি দেখতে চাই যে এটা করার পিছনে কি ছিল তাহলে হচ্ছে Ctrl+Y, Ctrl+Y, এটার পিছনে এইটা ছিল এবং এইটার আগে কোনটা ছিল, এনটা এখানে ছিল না, লাইনটা দুই ভাগ ছিল, Ctrl+Z, এই যে Ctrl+Z হচ্ছে এইটা। তো আমার অ্যালাইনমেন্ট এখান থেকে আমি এটাকে দেখাইলাম যে অ্যালাইনমেন্ট এগুলা, আর এখানে অ্যালাইনমেন্ট লেফট, এটা সেন্টার, এটা রাইট। তো বাকি থাকলো কোনটা, এটা না, এটার উপরে কাজটা করলে কি দেখা, জাস্টিফাই, এটা শর্টকাট Ctrl+Z, কিবোর্ড থেকে Ctrl+Z অবশ্যই সিলেক্ট করতে হবে। জাস্টিফাইটাকে আমি এখান থেকে বুঝি। এখন এই জায়গায় দেখেন একটা, ধরে নেন যে আমি একটা ডকুমেন্ট লিখছি, জাস্টিফাইয়ের কাজটা আমি এইখান থেকে দেখাবো, কারণ এটা ভর্তি একটা পেজের মধ্যে লেখা থাকলে জাস্টিফাইটা সহজে বোঝা যায়। আমার এই যে লেখাটা লিখছি এখানে দেখেন তো এই লাইনগুলো কি সমান আছে প্রত্যেকটাই, আর এই পাশেরগুলো সমান আছে। কিন্তু আমি যদি কোনো একটা ডকুমেন্টের মধ্যে একটু সৌন্দর্য ফুটাই দিতে চাই তাহলে আমার লাইনগুলো যদি সুন্দর থাকে, এক সজায় থাকে সিরিয়ালে, তাহলে একটু দেখতেও সুন্দর লাগে। তো এই পাশেরগুলো, কারণ এখানে একটা মার্জিন আছে ওই জন্য, এই মার্জিন থেকেই শুরু হয়েছে ওই জন্য লাইনটা সোজা। আর এখানে ছোটো লাইনগুলো এখানে শেষ হয়েছে, বড়ো লাইনগুলো সামনে গেছে, কোনোটা লাইন আবার এখানেও শেষ হয়েছে। তো আমি যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করি, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে দেখেন লাইনগুলা দুইটা লাইনের একসাথে এক পাশে নামছে না নিচে, সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করি, দেখেন সম্পূর্ণগুলো একটা লাইনের মধ্যে আসছে না, একটা লাইনের মধ্যে হয়ে গেছে, কারণ এটা অ্যালাইনমেন্ট জাস্টিফাই হয়ে গেছে। এটা শর্টকাট হচ্ছে Ctrl+Z, সিলেক্ট করে Ctrl+Z যদি আমি চাপ দিই কিবোর্ড থেকে Ctrl+J, আবার যদি Ctrl+J চাপ দিই জাস্টিফাই, তাহলে আমি এখান থেকে ক্লিক করেও যাইতে পারি, আবার কিবোর্ড থেকেও করতে পারি। আপনারা যদি কিবোর্ডে যান তাহলে খুব সহজে আপনাদের এটা হবে সম্ভব। তো আজকে আপনারা আপাতত একটা MS Word ফোল্ডার ক্রিয়েট করেন, আর যতগুলো দেখাইলাম এর মধ্যে কি কোনো সমস্যা আছে বা বুঝতে পারেন নেই? মাথার উপর দিয়ে গেছে।
আচ্ছা আপনারা একটু কাজ করেন আমি আচ্ছা সমস্যা নেই কোনটা এমএস ওয়ার্ডের মধ্যে ও এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করলাম আচ্ছা এমএস মানে আচ্ছা আচ্ছা এমএস ওয়ার্ডটাকে আমি হিন্দি ক্লোজ করে দিই একেবারে আমি হচ্ছে আবার নতুন করে এমএস ওয়ার্ডটাকে ওপেন করাটা দেখাই মানে ওইখানে অপশনগুলো আগে একটা একটা করে মনে পড়বে প্রথম একটা হচ্ছে এই যে এইখানে গেলাম এমএস ওয়ার্ডটাকে বের করব এখানে গেলাম যাওয়ার পরে হচ্ছে সার্চ করব WORD এটা মনে রাখবেন যে ওয়ার্ড তারপর হচ্ছে কিবোর্ড থেকে কি করব এটার মধ্যে ওয়ার্ড লেখাটা আসছে না এটার মধ্যে একটা ক্লিক দিতে হবে যে একটা আঙ্গুল দেখা দিচ্ছে কিন্তু এটা দিয়ে আমি এখানে একটা ক্লিক দিলাম ওপেন হচ্ছে এমএস ওয়ার্ডটা ওপেন হচ্ছে তারপর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনারা যান আমার সাথে সাথেই করেন তাহলে বুঝতে পারবেন আটকে গেলে আমি তো আছি প্রথমে আপনার ওই যে উইন্ডোজ বাটনটা ক্লিক করেন ওইখান থেকে WORD লিখেন একটা সার্চ বক্স আসবে ওখানে ক্লিক করার দরকার নেই অটোমেটিক লেখা শুরু করেন কোনটা আসে নাই আমাকে একটু বলেন আমি দেখাই আমার এটা সরে রাখে আপনার শুনে না আচ্ছা দেখি একটু শেষ এই তোমার খাবার শেষ করে দাও এই যে হ্যাঁ ওটাতে এমন আসছে কেন হ্যাঁ ওটা ক্রস দেন এখানে যে আসেন এরকম যে ওয়ার্ড চলে আসছে না এখানে আমি সার্চ ওয়ার্ড লিখে সার্চ করুন WORD লিখুন এখন কি এখানে হ্যাঁ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেন চলে আসছে না এরকম আচ্ছা আপনাদের এই যে অনেকেরই কিন্তু এই সমস্যাটা হতে পারে আমি এটা একটু দেখাই আসছে না এরকম আচ্ছা আমি এটা দেখাই যে এটা হলে কি করবেন আমার এই যে অনেকগুলো অপশন আছে কিন্তু আপনাদের যেমন এটাতে নাই তো এটা যদি না থাকে তাহলে এই যে দেখেন এখানে একটা এই যে তীর চিহ্ন আছে না এটার মধ্যে একটা ক্লিক দেন আপনাদের ওই যে আপনারটা মনে ওপেন করেন তো একটু একটু সমস্যা আছে এটাতে হ্যাঁ তুই চিহ্নের তারপরে কি দেবো তীর চিহ্নটা ওই অবস্থায় রাখেন আমি দেখা দিচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আচ্ছা দেখেন আপনাদের দুইজনের কিন্তু ওই যে উপরের আমার মতো অপশনগুলো কিন্তু নাই বাকিগুলোর সবারই আছে হয়তো ওই যে ওইটাতেও নাই এখন নাই মানে এটা হাইড হয়ে গেছে এই যে দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে না উপরে এটার মধ্যে ক্লিক করে এই যে লাস্টে থেকে দিবেন লাস্টটা দিব হ্যাঁ লাস্টেরটাতে শো ট্যাবস এন্ড কমান্ডস যে লেখাটা আছে লিখ দেন আসছে কি চলে আসছে আসছে না এখন সবগুলো অপশনকে দেখা যায় একসাথে আর এমএস ওয়ার্ডের মধ্যে হাই কিভাবে সেভ করবে পারবো না কিন্তু এখন না সহজ আছে এটা আমি আপনাদেরকে এই যে রেকর্ড ভিডিও একটা পাঠাবো আপনারা বাসায় তো মোবাইল আছে নাকি সবার আপনার মোবাইলের মধ্যে এটা বারবার দেখবেন কিভাবে ওপেন করলাম আমি কি করলাম সবগুলো দেখবেন আর এখানে আসে একটু ওটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন ঠিক আছে সেভটাকে আমি করছি এই যে ফাইল থেকে যায় ফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে সেভ অ্যাসে করছি মানে তখন এখন সহজ লাগছে এখন তখন হচ্ছে কি আমি তো ব্রডকাস্ট করতেছিলাম মানে আমি বকতেছিলাম আপনারা দেখতে ওই জন্য সেভ থেকে ব্রাউজের মধ্যে যান ব্রাউজ থেকে ওই যে দেখেন আপনার ওখানে দিস পিসি আছে না আচ্ছা আমি একবার এখানে করি তাহলে আপনারা আমার সাথে সাথে করেন এটা আপনাদের এরকম আসছে না আচ্ছা সবাই এরকমটাই নিয়ে আসেন আপনি ক্যান্সেল দেন ওগুলা ক্যান্সেল দিচ্ছেন ওই যে কর্নারে ব্যাক করেন যদি ব্যাক করতে চান তাহলে এই যে এখানে তীর চিহ্নটাতে ক্লিক করলে ব্যাক হয়ে যাবে একবারে কেন কাটে দিলেন আচ্ছা আপনি ওটাকে ক্যান্সেল করে দেন আচ্ছা আপনারা দুজন ওইভাবে থাকেন আমি দেখা দিচ্ছি ওনাদের সাথে একসাথে যাই স্ক্রিনটাকে বড় করে নেন আচ্ছা এখন দেখেন এখানে আপনারা প্রথমে হচ্ছে ফাইলে ক্লিক করুন আপনারা দুইজন বাদ দিয়ে আপনাদের তো চলে আসছে ওই জায়গায় এই যে ফাইল আছে না উপরে একটা ফাইলে ক্লিক দেন
ফাইলে ক্লিক দিছেন, এখন আমার এদিকে তাকান। এই ফাইলে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ, আপনি ফাইলে ক্লিক করেন, একটু দ্রুত একসাথে করা যাবে, একটু দাঁড়ান। আচ্ছা ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করছেন, ফাইলে ক্লিক করার পরে আপনি দেখেন সেভ অ্যাজ নামের একটা লেখা আছে, সেভ অ্যাজের মধ্যে একটা ক্লিক দেন, ক্লিক দিয়ে ওইভাবে থাকেন। ক্লিক দিছেন, দেওয়ার পর এখানে ব্রাউজ যে একটা লেখা আছে, ব্রাউজের মধ্যে একটা ক্লিক দেন। এখন ব্রাউজে ক্লিক দেওয়ার পর আমার স্ক্রিনে দেখেন। আচ্ছা ব্রাউজের মধ্যে ক্লিক দিছেন, ব্রাউজে ক্লিক দেওয়ার পরে এরকম আসছে না? এখন আমাদের কিন্তু সেভ করলে এটা কোথায় যায়, ঢুকবে যে দিস পিসিতে যায় ঢুকবে। আমার দিস পিসির তো দরকার নেই, আমি এখান থেকে এই যে ডকুমেন্ট দেখবো কোন জায়গায় আছে, ডকুমেন্টে ক্লিক দেন। হ্যাঁ ডকুমেন্টে ক্লিক দিতে হবে। এই যে আমার এখানে দেখেন, এটাকে স্ক্রল করেন, যদি খুঁজে না যায় এটা হয়তো উপরে থাকতে পারে, এই যে এইভাবে স্ক্রল করেন এটাকে মাউসের চাকাটা দিয়ে। ডকুমেন্টে আছে, ওই ডকুমেন্টে ক্লিক দেন। আচ্ছা দাঁড়ান, এখন ডকুমেন্টে ক্লিক দিয়েছেন সবাই, কে কে দেন নেই? আচ্ছা ডকুমেন্টে ক্লিক দিয়েছেন, এখন দেখেন অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে না আপনার সামনে? এখন ফোল্ডার দেখা যাচ্ছে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন চাপ দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন এন, হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন চাপ দেন। এন হচ্ছে আপনার অ্যালফাবেটগুলো যে আছে, কন্ট্রোল শিফট এন চাপ দিছেন। আচ্ছা নিউ ফোল্ডার আসছে না? নিউ ফোল্ডার আসছে, এখন এখানে দেখেন। আচ্ছা কন্ট্রোল শিফট এন কি হয়েছে? না না একই সাথে চাপতে হবে, কন্ট্রোল শিফট এন। আচ্ছা নিউ ফোল্ডার সবার আসছে না? ব্যাক স্পেসটা দেন, ব্যাক স্পেস চাপ দেন। এখন ব্যাক স্পেস চাপ দিছেন, ফাঁকা হয়ে গেছে ঘরটা। এখন আমার এই জায়গায় দেখেন, আমি এটাকে লিখলাম MSWORD 2019, এইভাবে লিখেন। MS ওয়ার্ড 2019 লেখা শুরু করেন। হ্যাঁ বড় বা ছোট হাতের যে কোনোভাবে MS ওয়ার্ড 2019 লিখেন, এটা MS ওয়ার্ড 2019 লিখলেই চলে আসবে। আসছে কি? আচ্ছা এখন দেখেন আমার এখানে দেখেন, সবার কমপ্লিট? আচ্ছা লিখেন, সমস্যা নেই। না না বড় ছোট বিষয় না, আমি শুধু আপনাদের বোঝানোর জন্যই বললাম। লিখছেন? আচ্ছা হোক, সমস্যা নেই। এই পর্যন্ত কি হয়েছে? সবার হয়েছে? আচ্ছা MS ওয়ার্ড 2019, এখন এই যে ওপেন যে একটা লিখে আছে না, এই যে আমার এখানে দেখেন, এখন আগে এখানে দেখেন কোনটা, কোনটা দেখি। আচ্ছা আপনারা এখন ওপেনে একটা ক্লিক দেন, ওপেনে ক্লিক দিছেন। এখন ওপেনে ক্লিক দেওয়ার পরে কি আসছে, ভিতরে চলে গেছেন ওটা। আবার এখানে ওপেনের মধ্যে কি আসছে, সেভ আসছে একটা লেখা, এরকম আমার মতো আসছে কি? আপনারটা ওপেনে ক্লিক দেন একটা। এখন কি সবার সেভ লেখা আসছে? সেভের মধ্যে একটা ক্লিক দেন, ক্লিক দিয়েছেন। এখন কি আবার ব্যাক হয়ে MS ওয়ার্ডে চলে আসছে? আমার ফাইলটা এখন সেভ হয়ে গেছে, কোন জায়গায় সেভ হয়ে গেছে। এখন আপনারা ক্রস করে দেন এখানে, হ্যাঁ ক্রস করে দেন, একবারে সব কিছু ক্রস করে দেন। এখন আপনার যে ফাইলটা সেভ হয়েছে এটা তো আপনাকে বের করতে হবে, তাই না? যে কোন জায়গায় সেভ হলো, তো কোন জায়গায় সেভ করছিলেন? ডকুমেন্টে, দিস পিসিতে যাইতে হবে। দিস পিসিতে গেছেন, দিস পিসি থেকে এখানে এই যে ডকুমেন্ট একটা লেখা আছে কিন্তু, এই যে দিস। আচ্ছা এই যে আমার এখানে দেখেন আগে, আচ্ছা যারা পাইছেন একটু দেখেন আমার এখানে, আমি এই যে দিস পিসিতে ক্লিক করলাম, দুইটা ক্লিক করছি, এই যে এরকম আসছে না? এই জায়গায় দেখেন, এই জায়গায় যে দিস পিসির সাইডে এই যে অনেকগুলো অপশন, যেখানে ডকুমেন্ট একটা লেখা আছে। কারো যদি না থাকে একটু স্ক্রল করবেন, মাউসের চাকাটা হয়তো উপরে চলে গেছে, তো এখান থেকে আমি এই যে ডকুমেন্টে গেলাম। তারপর আমার ফোল্ডারটা কি যেন নাম ছিল, MS ওয়ার্ড 2019। আপনার ডকুমেন্টে ক্লিক করেন, দেখেন যে আপনাদের MS ওয়ার্ড 2019 আসছে কি? ওটার মধ্যে ওই ফোল্ডারের মধ্যে ক্লিক দেন। কেন আসেনি? ডাবল ক্লিক দেন। ডাবল ক্লিক দেওয়ার পরে DOC1 লিখে আসছে না একটা, এটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইলটাকে। সবার আসছে কি? আপনাদের আসছে কি? দুজনের আসছে?
ওই যে DOC1 লিখা আছে না একটা, তো এটা হচ্ছে আমার MS ওয়ার্ডের ওই ডকুমেন্টটা, ফাইলটা। তো আমি এটার মধ্যে ডাবল ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে ফাইলটা। ডাবল ক্লিক করেন, ওপেন হয়ে গেছে। তো মূলত আমাদেরকে ডকুমেন্ট লেখার আগে এই কাজটাই করতে হবে। কেন আসতেছে না? দুইটা ক্লিক করেন, ওই ওপেন হয়ে গেছে। তাহলে আমাদের একটা ফোল্ডার আগে এভাবে ক্রিয়েট করতে হবে। এই জিনিসটা কিন্তু একবারেই কিন্তু এখন সহজ মনে হচ্ছে না একটু হলেও, কিন্তু আমি জানি যে এখনো ক্লিয়ার হবে না। এটা আপনাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে। লিখে এখন লেখাটা সেভ করে ওটা করি। এখন যদি আমি এখানে কোনো একটা লেখা লিখি, যেমন আমার নামটাই যদি আমি লিখি, আপনারাও লিখেন। আমার মিশে গেছে। কি লেখাগুলা? হ্যাঁ। আচ্ছা, আমার তো কিবোর্ডের মধ্যে তো সমস্যা। তারপর পুরো হয়ে গেছে। লিখছি এখন তো বড় হয়ে গেল। আচ্ছা, বড় হয়ে গেছে। আপনি এই যে এই জায়গায় দেখেন, আমার দিকে দেখেন, এখান থেকে এই যে এটাকে কমান, এই যে মাইনাস বাটনটাতে ক্লিক করতে থাকেন, অথবা এটাকে 100 করেন। দেখি, আচ্ছা ছোট হচ্ছে এটা। আচ্ছা, আপনার একটু ভুল হয়ে গেছে ওই জায়গায়, আমি যে দেখাইলাম না এই জায়গায়, আপনার এইটা হয়ে গেছে। আপনি যে মাঝখানেটাতে ক্লিক দেন। কোথায়? এখানে? হ্যাঁ, আমার এইখানে এইখানে দেখেন, এই যে এখানে একটা মাঝখানে একটা লাইনের মতো আছে, এটাতে ক্লিক দেন। আমার এখানে হচ্ছে নিচে আমরা আমি আপনার চলে গেছে। করছেন? নিচে চলে গেছে। নিচে গেছে। পেজটা একটু বড় হয়ে গেছে, এই দেখি একটু। এই যে এটা মূলত আমার 100% থাকে, 100% আমি এখান থেকে করতে পারি। এত বড় কেন হয়ে গেল? আচ্ছা, সমস্যা নেই, যে ছোট হয়ে গেছে না এখন, পেজটা বড় হয়ে গেছে ওই জন্য ওরকম দেখেছি। ফাইল ফোল্ডার ক্রিয়েট করা তো ক্লিয়ার নাকি? ইয়াটা এটা সেভ করে দিবেন। আচ্ছা, আজকে আপনাদের এখানে 2 নাম্বার ক্লাস এটা, তাই না? প্রথম ক্লাস তো ওই দিন হয়েছিল একটা, কারেন্টের যেদিন সমস্যা ছিল। তুমি তার আগে একটা কি মাউস এনে কর। তার আগেটা তো এমনি আড্ডা দিতে আসছিলেন। তারপরে ও আচ্ছা, মানে ওই একই হইলো, ক্লাস করার জন্য আসছিলেন, কিন্তু আসলে স্টুডেন্ট না থাকার কারণে ওই দিন আর কি হয়নি এটা। মাউস কন্ট্রোল করে। হ্যাঁ, আমি এমনিতেই দেখাইছিলাম আপনাদের, ফ্রি ছিলাম যেহেতু ওই দিন। তো আমি হচ্ছে ওই দিনের ক্লাসের একটা রেকর্ড করছিলাম, আর আজকেরটা চলতেছে এখনো। তো আমি হচ্ছে আপনাদেরকে দুইটাই লিখে দিব, ক্লাস 1 আর ক্লাস 2। তো আপনারা এগুলা বাসায় কিন্তু একটু ভালো। শুধু এটা বের করছে, কিছু লিখিনি, কারণ আমার খালি হচ্ছে সমস্যা হচ্ছে। কি সমস্যা? আন্ডারলাইন হচ্ছে প্রত্যেকটা লিখায়? হচ্ছে না তো? আমার আন্ডারলাইন হয়ে গেছে দেখি। না, আন্ডারলাইন না তো, এটা হচ্ছে লাল কালারের যে একটা চিহ্ন দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে যে MS ওয়ার্ড ধরে নিচ্ছে যে বানানটা ভুল, কিন্তু আসলে আমাদের বানানটা সঠিক। কারণ এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে এখন আমি যদি ডকুমেন্ট বানানটা লিখতে যাই, DOUCUMENT, আমি আমার মতো করে ভুল লিখলাম কিন্তু এটা। তো MS ওয়ার্ড এখানে একটা বানান ডকুমেন্ট, আমি কিন্তু লিখতে চাইছি ডকুমেন্ট, আমি আরেকটা লিখি WO। আচ্ছা, আমি এখানে একটা বুঝাইতে যাচ্ছিলাম, আমি ডকুমেন্ট লিখতে গেছিলাম, আর এখানে ওয়ার্ড লিখছি। ওয়ার্ড বানান কি আমার ঠিক আছে? ঠিক আছে, এটা ঠিক আছে। আর ডকুমেন্ট বানানটা ভুল আছে, ভুল আছে। ওই জন্য MS ওয়ার্ডের এখানে যে সঠিক যেগুলো শুদ্ধ ইংলিশ, ওইটার বাইরে যদি আমি কোনো কিছু লিখি, তো ওই সময় এটাকে ও ভুল দেখায়। এখন আমি যদি এখানে MST লিখি, MD লিখি, তারপর আমার নিজের নাম লিখি, ঢাকা লিখি, তো এই বানানগুলোকে সে ধরে নেয় যে ভুল, কারণ এগুলোকে ভুল। এখন আরেকটা টেকনিক দেখেন, আমার এখানে আমার এই যে লেখাগুলো লাল চিহ্ন আসছে না, এমন কিছু ইংলিশ আছে যেগুলো আমি মানে কাছাকাছি গেছি লেখার জন্য, কিন্তু পুরাটাই লিখতে পারিনি। তখন ওই ওয়ার্ডটার মধ্যে লাল চিহ্ন যেটাতে আসছে, এটার মধ্যে একটা ক্লিক দিব, দেওয়ার পরে রাইট বাটন চাপবো অপশন নিয়ে আসার জন্য। রাইট বাটন চাপলাম, এখানে দেখেন দুইটা লিখে সাজেস্ট করছে আমার কোনটা হওয়ার কথা। কারণ আমার এই যে এটা এস তো যোগ করবো না, ডকুমেন্ট, আমি এখানে ডকুমেন্টে ক্লিক করলাম, এই লেখাটার মধ্যে একটা ভুল আছে, কিন্তু এখানে DOCU আছে, সি এর পরে হচ্ছে আমি DOC, আমি ইউটাকে বেশি লিখছি। তো আমার কিন্তু এই জায়গায় ইউটা ভুল ছিল, এই জায়গায় এই ডকুমেন্টের এখানে হবে না কিন্তু এটা। তার জন্য আমার দরকার ছিল এটা, আমাকে সাজেস্ট করছে দুইটা, আমি তার মধ্যে এইটাই লিখতে চাচ্ছিলাম। তো এটাতে ক্লিক করলাম, এখন কিন্তু চলে গেছে এটা। তো এমন কিছু লেখা আছে যেগুলোকে MS ওয়ার্ড ধরে নেয় যে ভুল, এটা আসলে কিন্তু ভুল না এটা। কিন্তু সঠিক যেগুলো ইংলিশ, ওগুলোর বাইরে যদি আমি লিখতে চাই, যেমন এডুকেশন, তারপর ল্যাঙ্গুয়েজ, এই বানানগুলো তো সঠিক, এগুলো তো বিকল্প কোনো বানান আছে কি আর না। ওগুলো যদি আমরা ভুল লিখি, তখন ওই কী করে MS ওয়ার্ড একটা লাল চিহ্ন দেখা দেয়।
আর অনেক সময় হয় কি আমাদের এখানে একটা নীল চিহ্নও কিন্তু ব্যবহার করে, এটা আপনার সামনে পাবেন, এই যে নীল চিহ্ন আসছে না একটা, এই নীল চিহ্নটা আসার কারণটা হচ্ছে কি আমি যে এই যে লেখাটা লিখছি, এই লেখার পরে কিন্তু একটা ডট ব্যবহার করে দিছি, তাই না? তো মূলত হচ্ছে আমাদের এই ডটগুলো কি হয়, একটু ফাঁকা দিয়ে কিন্তু দিতে হয়। তো আমি যদি এখান থেকে বুঝতে না পারি তাহলে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব, করার পরে আমি এই যে এখানে ক্লিক করলাম, এখন কিন্তু ঠিক হয়ে গেছে, এটা অটোমেটিক কিন্তু ঠিক হয়ে গেছে। ওখানে যে কমা ইনভার্ট কমাগুলো আছে না, হ্যাঁ। একটা করে একটা বাকিগুলো আর না থাকতে পারবে না। বাকি কোনটা? এই যে দেখেন এখানে যে কমা ইনভার্ট কমাগুলো আছে না, একসাথে চারটা আছে না। যেমন হচ্ছে আমার প্রশ্নবোধক চিহ্ন আছে না একটা, ওই যে ডিভিশন প্লাস আছে না একসাথে শিফটের পাশে। তো আমি যদি একটা চাপ দিই, একটা চাপ দিলে আমার কি উঠতেছে, এই যে স্ল্যাশের মতো একটা উঠতেছে না, এই যে দেখেন স্ল্যাশের মতো আসতেছে না। তো আমার যদি হচ্ছে এখন দরকার হয় যে প্রশ্নবোধক চিহ্নটা, আমি কিবোর্ড থেকে শিফটে চাপবো, শিফট চাপে যদি ওইটাকে চাপি তাহলে আমার কি হচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন উঠতেছে। আর এখানে নিচে একটা প্লাস আছে না, এই প্লাসটা কিন্তু বাংলা যখন লিখবো তখন কিন্তু উঠবে, বাংলার সময় কিন্তু হচ্ছে আমার এই প্লাস চিহ্নটা উঠবে, ঠিক আছে? আসতেছে না কেন? কেন আসতেছে না? মানে এটা আর আসতেছে, এই যে তারপরে আরেকটা আছে না, কোনটা? চারটা একসাথে যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন কোনটা, ওইগুলো আপনার এখানে নাই, এটা এটা। এটা। হ্যাঁ, আচ্ছা আমি যদি এই যে দেখেন এখানে দেখেন, আমি যদি একটা চাপ দেই তাহলে আমার হচ্ছে এরকম কমাটা উঠতেছে না, আমি যাচ্ছি উপরে যে ডটের মতো যেগুলো আসছে, শিফটে চাপে ধরে ওইটাকে চাপলেই উঠবে। আমার আসতেছে না। কেন আসবে না? ওই একটাই আসতেছে। এই যে এই চারটার মধ্যে এই উপরেরগুলা? একটাই আসতেছে। সারিয়া হ্যাঁ। আচ্ছা এটা এই চিত্রগুলো সাধারণত কোনো লেখার দুই সাইডে ব্যবহার করি, ঠিক আছে? আমি এই যে এখানে পঞ্চগড়ের এটার আগে দিলাম একটা, বা এটার পরে একটা দিলাম। এখন দেখেন তো আপনি কি এটা চাচ্ছিলেন? আমি এটা আরেকটা খালি কমাটা আছে না, ওইটা ও উপরেরটা? এটা বুঝতে পারছেন ওই কিন্তু আসতেছে। আচ্ছা কন্ট্রোল জেড দেন তো। কন্ট্রোল এই কন্ট্রোল হচ্ছে এইটা। আগে কন্ট্রোল আচ্ছা তখন যে প্রথমে আসে ওটা ঠিক করতে পারি না। মানে হচ্ছে এই যে চিহ্নটা, হ্যাঁ, সবগুলো একই। আচ্ছা সবগুলো যদি আসে আমি, আচ্ছা আমি ট্রাই করি কোনটা আছে। প্রথমে একটা দিলে হচ্ছে আমার যে উপরে একটা আসছে, এইটা কখন আসে, এটা কিন্তু এখন যদি আমি চাপ দিই উঠবে না কিন্তু এই জায়গায়, কারণ এটা দুইটা লেখার মাঝখানে কিন্তু আসবে। আর এই চিহ্নটা আমি আরেকটা চাপ দিই, এই যে একটা লেখার উপরে আসছে, আমি যদি ডবল করে দিতে চাই তাহলে আমাকে শিফট চাপে দিকে যাচ্ছে দেখি। শিফট চাপে আমি যেটা দিতেই ডবল করতেছে এখন, তাহলে আমার কোনটা গেল, এটা আর এটা গেল। এখন এই যে কমা চিহ্ন আছে না একটা, তাহলে আমার দুইটা গেল, তাহলে আমার বাকি থাকলো কয়টা, দুইটা আছে এখন। আমি যদি একটা চাপ দিই এই লেখার উপরে উঠতেছে এটা। এটা দিলে এখানে উঠতেছে, এর উপরে উঠতেছে দুটো আর একটা নিচে কোনো আসে। নিচে তো কমা দিলে তো হচ্ছে এইটা, ও এটার উপর হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কমাটা। বাংলাটা যে এটা এই নামটা কেন মাথা ধরে দেখেন আমার আমি এটা এটা আসলে যাবে না এইভাবে, কারণ এটা তো এমএস ওয়ার্ড নিচে একটা ভুল, ও এন ইউ আর ই। আমি চাইলে এটাকে ইগনোর অল করে দিলে এটা চলে যাবে, এটা সমস্যা না। কন্ট্রোল কি চাপলে এটা ক্লিকের সময় আমার ওইখানে একটা ডাল কাটটা আসলো, এটা তো আমার মনে হচ্ছে এটা লিখে দিকে কোনো স্টাইলিং এটা এটা কোন দিকে আসছে? এটা এই যে এখানে চাপে
পাশে এটা কন্ট্রোল এন দিয়ে দাও। এগুলোর পরে না একটা স্পেস দিতে হয়। সেভ মনে হয় এই যে ক্রস চিহ্নটা এখানে যে সেভ করতে হবে না। হ্যাঁ এই যে এখানে যে ক্রস চিহ্ন আছে এটা চাপলে এখানে সেভ ক্রস এটা বলতে কি আপনি তো বন্ধ করতে চাচ্ছেন নাকি এটা? তো আপনি যদি চান যে আমি সেভ করে একদম সেভ আমি সেভ করতে আমি তো ডোন্ট সেভ। আর যদি চান যে আমি এমএস ওয়ার্ডের মধ্যে থাকবো তাহলে ফেলছি। এখন আমি এটা করব। হ্যাঁ এই ফোল্ডারটা কোথায় সেভ করব? আপনি যেখানে যাচ্ছেন যে ফোল্ডারে মানে ফোল্ডারটা আমরা ইয়া করছি এখানে এটা আমরা সেভ করে রাখবো না। কন্ট্রোল এস চাপবেন। কন্ট্রোল আমরা এখানে এস নাকি এস? এস না? কন্ট্রোল এস আমরা এখানে চাপছি কন্ট্রোল এস চাপছি কন্ট্রোল এস এস না এস আইডিয়া তো এস 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 কন্ট্রোল এস আপনার মনে হয় ফোল্ডারটা সেভ করা নেই। আচ্ছা আমি এটাকে সিলেক্ট করি তারপর এখান থেকে আপনি লিখছিলেন আপনার নাম কোনটা ছিল যেন এটা সব 2019 তাহলে আপনার এটা ওইখানে যাচ্ছে বলে এটা তো আরে কপি একটা করব না। আমি সেভ করছি। যে করছেন না ওই জায়গাটা আপনার ঠিকানা আছে যে আপনার এইটা সেভ করতে আর যে করতেছেন এটার জন্য সমস্যা নেই একই জায়গায় দুটো জিনিসই থাকবে। আমি একটা ইয়া প্যারাগ্রাফ ইয়া হ্যাঁ লিখেন। আপনাদেরকে আমি সেদিন একটা ওই যে কিবোর্ডের ছবি দেখাইছিলাম না ওইভাবে একটু প্র্যাকটিস করতে হয় আপনাদের। হ্যাঁ আপনাদেরকে আগে আঙ্গুলটা একটু বসাইতে হবে যে কিভাবে এটাকে হাতটা বসানো যায়। ঠিক আছে আপনাদের টাইপিংটা করার জন্য আগে হচ্ছে জানতে হবে যে আমার কোনটা ওয়ার্ড কোন জায়গায় তারপর আঙ্গুলটা কোন জায়গায়। আপনারা চাইলে এখন একটু এটা প্র্যাকটিস করতে পারেন। আপনাদের ক্লাসটা আপাতত আমি এই পর্যন্ত শেষ করতেছি। আর রেকর্ড ভিডিও লেখাটা সেভ করে শিখিয়ে দেন ওটা তো পারি। কোনটা লেখাটা শুধু লেখাটা শুধু আমরা লিখে তো পেজটা সেভ করলাম হ্যাঁ লেখাটা শুধু সেভ এস করলাম না হ্যাঁ এটা ও সেভটা এখন আপনি এই যে লেখা যেটা লিখছেন না কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দেন। এস এখন কন্ট্রোল এস চাপছেন না ওই এখন এটাকে বন্ধ করতে দিচ্ছেন ক্রস সাথে ক্লিক দেন ক্রসের মধ্যে ক্লিক দেন। আর ওই ফাইলটাকে আবার নতুন করে ওপেন করেন দেখবেন যে লেখাটা হয়ে গেছে সেভ হয়ে গেছে এখান থেকে কি বলবেন কন্ট্রোল কন্ট্রোল এস হ্যাঁ এখন ক্রসটাতে চিপ দেন। তো কিবোর্ডে আমরা মাউসটা তো জানি কিভাবে শিখলাম মাউসটাতে এই যে উপরে মাউসের উপরে ক্লিক করবে এই যে স্ক্রিনের মধ্যে দেখেন ফাইলের উপরে একটা লেখা আছে না এই যে আইকন এটাতে ক্লিক করলেও হবে। ঠিক একইভাবে যে কোনো দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ ওই যে উপরে এটাতে না না ওই সাইডে না ওইভাবে না ঠিক ওইটার মাঝখানে ক্লিক করতে হবে যেন অন্যখানে কার্সরটা না যায়। হ্যাঁ ওইটাতেই ক্লিক দেন। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আমি তো খাওয়া করে শেষ করে দিছি সমস্যা নেই এটা হয়ে গেছে। আচ্ছা যদি ক্রস করতে চান না তখনও কিন্তু সেভ দেখাবে। ক্রস যখন করতে চান ক্রস যখন দিবেন ওইখানে তখন কিন্তু একটা সেভ লিখা আসে না আপনি যদি সেভে ক্লিক করেন এখন আসবে না তো আপনি তো সেভ দিয়ে ফেলছেন আগে ওই জন্য যারা ভুলবশত সেভ করে নাই তাদের জন্য হচ্ছে কন্ট্রোল এসটা করার পরে ওখানে ক্রসটা ক্লিক করলে দেখা যাবে একটা সেভ অপশন দেখা যাবে সেভ করলে এখানে সেভ হয়ে যাবে এটা। আচ্ছা আপনাদের ক্লাস তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখতেছি। আর আমি আপনাদেরকে আজকে সন্ধ্যার মধ্যে হয়তো রেকর্ড ভিডিও পাঠিয়ে দিব 2টা ক্লাসের আপনারা এগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রয়োজনে বুঝতে না পারলে 100 বার দেখবেন দেখার পরে যেটা সমস্যা মনে হবে আমাকে এসে জানাবেন। আর ডিলিট করবেন কেন এত কষ্ট করে লিখে। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। আচ্ছা আপনাদের আজকে কত নাম্বার ক্লাস? দ্বিতীয় ক্লাস তাই না? এখানে ক্লাস 2। আচ্ছা আপনারা কি এই যে এখানে 6 জনই কি আছেন? ওই আসবে না আরেকজন কি আসবে না? আচ্ছা এই যে এটা না উনি হঠাৎ করে আসবে না?
আচ্ছা সুরাইয়া আক্তার তো নাকি, আচ্ছা আপনাদের নামগুলো দেখেন তো, সবগুলো নাম কি ঠিক আছে লেখাটা? কোথায়? হ্যাঁ, খালি আক্তারকে কি করে? মানে সুরাইয়া কি আপনি না? হ্যাঁ, আমি। ও আক্তার নাই নাকি এটা? না, আমি আমার ভাবছিলাম- ঠিক আছে, এটা ঠিক আছে, এটা নিচে শুধু আক্তার আক্তার আছে। ও আচ্ছা আচ্ছা, এটা ভুল বশত আসছে। ঠিক আছে। আমার নামটা তারা বুঝছে, হ্যাঁ, ঠিক আছে। নাজমা, হাফিজুল। আপনার নাম নেই? আপনার নাম কি যেন? আপনি কি ফর্ম পূরণ করছিলেন? ফর্ম তো একটা নিয়ে গেছিলেন, দিলেন না তো পরে আর এটা? ও, অ্যাডমিশন ফর্মটা দিয়েন, আর হচ্ছে আপনার কাগজপত্র তো বলছিলাম সাথে আছে। আচ্ছা ওইটা ফর্ম দেওয়ার দরকার নেই, আপনার কাগজগুলো তো নিয়ে আসছেন নাকি? এখানে নতুন করে একটা ফর্ম পূরণ করে আমি লিখে নেব, আপনার নামটা তখন লাস্টে লিখে দিচ্ছি। বানানটা একটু বলবেন নামের? NURANI, তারপর AKTSER, AKTER। ঠিক আছে। আপনারা কি এখন প্র্যাকটিস করেন তাহলে নাকি? আচ্ছা যদি চলে যেতে চান তাহলে যেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ আমি, আপনার কাগজগুলো দেন, আমি একটা নতুন করে ফর্ম লিখে দিচ্ছি। তাহলে আজকে আপনার ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।